শান্তর নিজের বাসায় এসে ওর তো চোখ কপালে। কণার তার বাবা মা এসে হাজির। শান্ত হালকা কেশে ওনাদের সালাম দিয়ে দাঁড়ালো এক পাশে। মাও বসে আছেন হাসি মুখে। বোঝাই যাচ্ছে বিয়ের কথা পাকা করতে এসেছেন তারা। উফ, মা আমাকে না জানিয়ে এদের কেন ডাকলো আবার? কণা লজ্জায় মনে হয় মরে যাবে। এই দেখে শান্তর গা জ্বলে যাচ্ছে। এর চেয়ে তো আহানার রাগি রাগি লোকটাই মাছ বেটার। ওনাদের হাতে দেখছি আংটির বাক্স। শান্ত, আজ তুই শেষ। মা শান্তকে হাত দিয়ে কাছে ডাকলেন। শান্ত ভালো ছেলের মতন গিয়ে বসলো ওনার পাশে। কণার মা বাবা দাঁত কেলিয়ে চেয়ে আছেন শান্তর দিকে। তাদের পাগল মেয়ের যে এত ভালো চয়েস তা তাদের জানার বাইরে ছিল। অবশ্য এই নিয়ে কতবার যে কত ছেলেকে দেখাতে নিয়ে গিয়েছিল কণা, এটা নতুন কি, তবে এবারেরটা খাসা। শান্তি রহমান আংটির বক্সটা কণার মায়ের হাত থেকে নিতেই শান্ত দাঁড়িয়ে পড়ল। আজ যদি সবটা না বলে তো ভালো ফাঁসা ফাঁসবে। আহানা আমাকে কাঁচা গিলেই খাবে। শান্ত হালকা কাশি দিয়ে আবারও এদিক ওদিক তাকিয়ে পরিবেশ কেমন সেটা বুঝে নিল। সবাই ওর মুখের দিকেই চেয়ে আছে। শোনো মা, এদের ডাকার আগে আমাকে একবার জানানো উচিত ছিল তোমার। আর আমি তো তোমাকে বলেছিলাম এসব নিয়ে না ভাবতে। আর একটা কথা, এসব আজীবনের জন্য বাদ দাও, কারণ আমি অলরেডি ম্যারিড। কথাটা শুনে সবাই চোখ তুলে তাকালো শান্তর দিকে। শান্ত হনহনিয়ে নিজের রুমে চলে গেছে ততক্ষণে। মা তো রীতিমতো শকড। আহানার শান্তকে মিলানোর জন্য উনি আর আহানার মা মিলে ওদের দুজনকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। আর শেষে এই শুনবে তা একদমই ভাবেনি। ব্যাপারটা হজম হচ্ছে না। শান্ত এসব কি বলছে? তাহলে কি সেদিন শান্তর বাবার কাজী বন্ধু মঈনুদ্দিন ভাই ঠিকই বলেছিলেন শান্তর বিয়ে হয়ে গেছে? ওনার ফোন পেয়ে আমি এটা বিশ্বাস করিনি। এখন তো শান্ত নিজের মুখেই বলে দিল। উনি আমাকে জাস্ট কথাটা বলেই লাইন কেটে দিয়েছিলেন। আমি তো বোবা হওয়ায় উত্তরটাও দিতে পারলাম না সেদিন। না হলে জিজ্ঞেস করতাম ও ঠিক কাকে বিয়ে করেছে। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেলল। তারপর আহানাকে ফোন করলো জানাতে যে সে বিয়ের কথা বলেছে মাকে। ফোনের উপর ফোন বেজে যাচ্ছে আর আহানা, সে তো তার নিজের বাথরুমের বাথটাবে মরার মতো ঘুমাচ্ছে। এতদিন পর নিজের সব ফিরে পাওয়া কি মুখের কথা, আজ তো সে বাথটাবেই ঘুমাবে। মা মনে হয় সোফার রুমে, আর আহানার ফোন তার বিছানার উপর। ৫-৬ বার কল দেওয়ার পরও না ধরায় শান্ত ভাবল কাল আহানা অফিসে আসলে জানাবে। ওদিকে কণা শান্ত রুমের দরজা মনে হয় ভেঙেই ফেলবে। তার একটাই কথা, শান্ত বিয়ে করেনি এটা সে মিথ্যা বলেছে। তার মা বাবা তাকে জোর করে ধরে নিয়ে গেছে ওদের বাসা থেকে। শান্ত কানে ইয়ারফোন গুঁজে বারান্দায় বসে আছে চুপ করে, হাতে একটা ইংলিশ ম্যাগাজিন। পরের দিন সকাল সকাল শান্ত অফিসে গেল। করিডোরের দিকে যেতে যেতে একবার আহানার কেবিনের দিকে তাকালো সে। কেবিন খালি। অবশ্য ৯টা বাজেনি এখনো। কর্মচারীরা ৯টায় আসবে। তবুও অনেকেই আসছে এখন। শান্ত নিজের অফিস রুমে গিয়ে কোটটা খুলে চেয়ারে এলিয়ে দিয়ে গ্লাস থেকে পর্দা সরালো। উষা এসে গুড মর্নিং জানাতেই শান্ত বলল, আহানা আসলে যেন এখানে আসে সাথে সাথে। উষা ঠিক আছে বলে চলে গেল। আহানা ৯টার সময় অফিসে এসে হাজির। তাদের কারে করে এসেছে সে। কি যে ভালো লাগছে। এত বছর কত কষ্টই না সে করেছিল। তবে সকাল সকাল মা যা বলল তাতে মেজাজটা বিগড়ে আছে। ওই শান্তর উপর ঝাড়তে হবে, তারপর শান্তি। আহানা অফিস রুমে ঢুকতেই উষা এসে বলল শান্ত ওকে ডেকেছে। আহানা তাই সোজা ওদিকেই গেল। আসবো শান্ত ভাইয়া? হঠাৎ আহানার মুখে ভাইয়া ডাক শুনে শান্তর মেজাজ খারাপ হয়ে গেল। কপাল কুঁচকে সে ফাইলগুলো থেকে চোখ উঠিয়ে ওর দিকে তাকালো। তারপর ২ মিনিটের জন্য ভ্রমে চলে গেল আহানাকে দেখে। গাঢ় হলুদ রঙের একটা শাড়ি, চুল ছাড়া, একদম রেডি। শান্ত ঠিক বুঝল না। তারপর বলল,
কি ব্যাপার, এত সাজগোজ কেন? আসলে ভাইয়া, আর একবার ভাইয়া বললে তোমার ওই সুন্দর শাড়ির বেহাল অবস্থা করে দেব। চেনো তো আমাকে। আহানা গলায় হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি আর করব বলেন, আমার তো আজ এঙ্গেজমেন্ট। আজকের পর থেকে তো আপনি আমার ভাইয়াই, তাই না? মানে, কিসের এঙ্গেজমেন্ট, কার সাথে? আহানা এবার নিজের আসল রূপে আসলো। লাফ দিয়ে শান্তর সামনে থাকা কাচের টেবিলটার উপরে গিয়ে গোল হয়ে বসে একটা পেন নিয়ে শান্তর গলায় চেপে ধরে বলল, তোর সাহস তো কম না, আবার জিজ্ঞাস কার সাথে? আমার সাঙ্গাইয়ার সাথে। সাঙ্গাইয়া কাকে বলে জানিস তো? দ্বিতীয় স্বামীকে বলে। তোরে এত করে বলছি তোর মারে বল আমরা বিবাহিত, তুই তো বলবি না। তো ঠিক আছে, আমি আজ ওই বলদা রামিমের সাথে এঙ্গেজমেন্ট করে নিব, আর তুই আজ থেকে আমার ভাইয়া, কথা ক্লিয়ার? শান্ত তো অবাক হয়ে আহানার দিকে চেয়ে আছে। যেভাবে গুন্ডি ভাব নিয়েছে, একেবারে আমার টেবিলের উপরে বসে কলম গলায় গেঁথে কথা বলছে। আহানা কলমটা সরিয়ে পাশ থেকে গ্লাস নিয়ে পানি খেলো ঢক ঢক করে। তারপর টেবিল থেকে নেমে শাড়ির কুচি ঠিক করে মুখ ঘুরিয়ে চলে যেতে নিতেই শান্ত সামনে এসে দাঁড়ালো। আবার কি? আপনি থেকে একেবারে তুই? আগে শোনো আমার কথা। কি কথা শুনবো তোর? তুই তো তোর মায়েরে বাঘের মতন ভয় পাস, তোরে আর কি করব আমি? বিয়ের ৫-৬ দিন হয়ে গেছে, তারপর আবারও বিয়ে হয়েছে, মোট মিলিয়ে ২ বার, আর তুই খালি মুডমুড করিস। এবার শোনো আমার কথা। কাল মা, কনার মা বাবা আর ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিল একেবারে এঙ্গেজমেন্ট করানোর জন্য। দেন আমি বলেছি আমি ম্যারিড। সত্যি, ৩ সত্যি। ইয়াহু। আস্তে, পুরো কথা তো শোনো। এবার তোমার বিয়ে আটকাবো কি করে? এবার তো তোমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছে। আপনার কি মনে হয় শান্তি আন্টি এতক্ষণে মাকে এসব জানায়নি? কি বলো? মা তো কথা বলতে পারে না। ও হ্যাঁ, তাহলে এখন বিয়ে ভাঙার অভিজ্ঞতা আছে? ও, ওটা সমস্যা নাই। ছেলে হাবাগোবা হলে ২ মিনিটের কাজ, আর আপনার মতো হলে একটু টাইম লাগবে। আমার মতো হলে মানে? মানে নাছোড়বান্দা, রাগী, বদমেজাজি। বাই দ্য ওয়ে, এরকম সুন্দর করে সেজেছ কি জন্য? তুমি চাও ওই রামিম ছেলে তোমাকে দেখে পাগল হয়ে যাক? আমাকে সুন্দর লাগছে বুঝি? লাগছে, বাট এমন করে যাবা না। এক দেখাতেই পছন্দ করে ফেলবে। একটু ভূত টুত টাইপের মেকআপ আছে না, ওগুলো ট্রাই করো। এক কাজ করব, মুখ ধুয়ে যাব নো মেকআপ লুক নিয়ে। আরে না না, তোমাকে নো মেকআপেও সুন্দর লাগে। বললাম তো ভূত সেজে যাবে। আপনার আইডিয়া আপনার কাছে রাখুন। ভূত সেজে গেলে মা আমাকে কেলাবে, বলবে ইচ্ছে করে বিয়ে ভাঙতে চাচ্ছি। কি করবে তাহলে? কাঁচামরিচের জুস খাইয়ে দেব। শুনলাম ছেলে নাকি কাঁচামরিচ খেলে অজ্ঞান হয়ে যায় ঝালে। কমাই দিও, পরে আবার মরে যাবে। খাওয়াবো তো না, গায়ে ঢেলে বলবো ওফস সরি। গায়ের জ্বালায় এমনিতেই অজ্ঞান হবে, জুস খাওয়ার আর প্রয়োজনই পড়বে না। এত বুদ্ধি নিয়ে থাকো কেমনে? তা কখন দেখতে আসবে? সন্ধ্যাবেলায়। ওকে ফাইন, যাও এখন নিজের কাজে। আর চুল ছেড়ে রেখেছো কেন? খোপা করো। ২ বার বিয়ে করেছো, স্বাদ মেটেনি, আবারও করবে? তাহলে চলো। আহানা ভ্রুকুচকে খোপা করে নিল। তারপর বলল, খোপা আটকানোর কাঠি তো আনি নাই। শান্ত টেবিলের ওপর থেকে পেনটা এনে আহানার খোপায় ঢুকিয়ে দিল। তারপর বলল, যাও। আহানা চলে আসলো নিজের কেবিনে। ওদিকে শান্ত ভাবনায় আছে আহানা কি করে সামলাবে সব। তার মনে হচ্ছে ২ পরিবার একসাথে হয়ে তারপর নিজেদের মধ্যে সব আলাপ করে নিলে ভালো হতো। ওদিকে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। আহানা বাসায়ও চলে এসেছে। মা বলল শরবত, জুস যেটা ইচ্ছে সেটা তৈরি করতে। ছেলেপক্ষ এসে পড়বে। আহানা কাঁচামরিচের জুস বানালো। মা এসে জিজ্ঞেস করলো সবুজ রঙের এটা আবার কিসের জুস?
আহানা হেসে বলল, লেবু আর পুদিনা, অনেক টেস্টি আর হেলদি। আচ্ছা। ছেলে তার মা আর ফুপুকে নিয়ে এসে পড়েছে। আহানা উকি দিয়ে একবার দেখল, চেহারায় বোঝা যাচ্ছে 1 নাম্বারের বলদ। ইয়া বড় চশমাও পড়েছে। এর তো কণার সাথেই মানাবে। যাই হোক, এর গায়ে পুরোটা জুস ঢালবো না, হাফ ঢালবো। বেচারার চেহারা দেখে মায়া হচ্ছে। আহানা মাথায় ঘোমটা টেনে সেদিকে গেল। মা বলল রামিমের সাথে বাগানের দিকে যেতে, ট্রেতে জুস নিয়ে। ওখানে চেয়ার আছে, সেখানে বসে খেতে আর গল্প করতে। আহানা তাই গেল সেদিকে। রামিম আহানার থেকে চোখ সরাচ্ছে না। আহানা চেয়ারে বসে দেখল রামিম এখনো দাঁড়িয়ে ওর দিকে হাঁ করে চেয়ে আছে। আহানা বিরক্তি নিয়ে বলল, বসুন না এখানে, জুস খাবেন না? হ্যাঁ, খাবো তো। রামিম সামনের চেয়ারে বসে ড্যাব ড্যাব করে চেয়ে রইল আবারও। আহানা জুসটা নিল রামিমের গায়ে ঢালার জন্য। তার আগেই রামিম ওর থেকে জুসের গ্লাসটা কেড়ে নিয়ে ঢক ঢক করে পুরোটা গিলে সাবার করে দিল। আহানা মুখে হাত দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। রামিম এবার বুঝল সে আসলে কি খেয়েছে। ঝালের চোটে রামিম আম্মাগো বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। দুম। আহানা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। মরে গেছে নাকি? আমি জেলে যাব না তো আবার? আহানা ভয়ে পিছিয়ে যাচ্ছে এক পা এক পা করে। কিছু দূর পিছিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা লাগলো। আহানা মনে হয় ভয়ে এবার মরেই যাবে। না জানি রামিমের মা নাকি ফুপু এসে পড়েছেন। চোখ বড় করে পেছন ফিরতেই আহানা দেখল শান্ত দাঁড়িয়ে আছে। কালো রঙের জ্যাকেট পরা একজন সুদর্শন পুরুষ এবং তার চোখ মাটিতে মরার মতন পড়ে থাকা রামিমের উপর। আপনি এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আসলাম দেখতে তুমি ঠিকমতো বিয়ে ভাঙতে পারো কিনা। তুমি না বলেছিলে জাস্ট গায়ে ঢালবে জুস? তাহলে দেখে তো মনে হচ্ছে জুসটা তার পেটে গেছে। আর ওই গাধাটা হাত থেকে কেড়ে নিয়ে পুরোটা গিলে ফেলেছে। আমি কি করব? ওর মা আর ফুপু বাসার ভেতর। এখন এর কি করা যায়? ওয়েট, দেখছি মরে গেছে নাকি সেন্সলেস হয়েছে। শান্ত হাঁটু গেড়ে নিচে বসে রামিমের হাত নিয়ে নাড়ি চেক করল। সব ঠিকঠাক, তার মানে সেন্সলেস হয়েছে। আহানা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছছে বারবার, আর শুধু বাগানে হাঁটাহাঁটি করছে। কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে শান্ত রামিমের চশমা নিয়ে ফান করছে। আহানা বিরক্ত হয়ে বলল, সমস্যার সমাধান না করে আপনি মজা করছেন? এর জ্ঞান ফিরাবো কি করে? আজব। আরে মরে নাই তো, এমনিতেই জ্ঞান ফিরবে। ওয়েট করো একটু। আহানা ওয়েট করার ধৈর্য পাচ্ছে না। শেষে চেয়ার টেনে বসে গালে হাত দিয়ে রামিমের দিকে চেয়ে রইল। তারপর বলল, আহারে বলদটা, ওর তো কোনো দোষ নাই। শান্ত অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, দোষ নেই মানে? তোমার কি দরদ হচ্ছে নাকি ওর প্রতি? আহানা মুখটা বাঁকিয়ে বলল, এই কিয়ামতের সময় আপনার জেলাসি ফিল হচ্ছে আর সময় পেলেন না? যাই হোক, এটা বলেন শান্তি আন্টি কিছু রিয়াকশন দেখালো? সে আরেক বিপদ। মা ভেবে নিয়েছে আমি বিয়ে তো করেছি, বাট অন্য একটা মেয়েকে, তোমাকে না। তাই তো আমার দিকে তাকাচ্ছেও না, মুখে কিছু তুলছেও না। আমি তাই আসলাম তোমাকে আর আন্টিকে নিয়ে যেতে। আপনি বলেন নাই আমার সাথে বিয়ে হয়েছে আপনার? আরে ধুর, মা তো দরজা বন্ধ করে ফেলেছে আর মিউজিক প্লেয়ারে ভজন চালু করেছে। আমি 100 বার আহানাকে বিয়ে করেছি কথাটা রিপিট করেছি, না মা শুনেছে, না নিতু শুনেছে, না রিপা শুনেছে। রাগ হলে মানুষ ভজন শোনে? আমার মা আগে নানা রকম গান শুনতো, এই কয় বছর ভজন শোনে। আচ্ছা, তো আমরা গেলে তখনও যদি ভজনই শুনতে থাকেন, তখন কি হবে? আরে ততক্ষণে ভজন অফ হবে, সমস্যা নাই। দেখো দেখো, রামিম নড়ছে। আহানা নড়ে চড়ে বসল। রামিম চোখ ডলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলল, কে আপনি? আহানা, উনি কে? জুসটা খাওয়ার পর কি হয়েছিল?
শান্ত জ্যাকেটটা টেনে আহানার দিকে তাকালো। তারপর রামিমের দিকে চেয়ে বলল, শোনো রামিম ভাই, আমরা বিবাহিত, বুঝেছ? তুমি ওকে বিয়ে করবে না ব্যাস। হ্যাঁ, ওনাকে আমি এমনিতেও বিয়ে করব না, জাস্ট দেখতে এসেছিলাম। আর আজকে আমাকে কাঁচামরিচের জুস খাওয়ালো। আমি তো মায়ের কাছে বিচার দেব এই মেয়ের নামে। ইরিটেটিং। আহানা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে এগিয়ে গিয়ে বলল, কি বললি? আমি ইরিটেটিং? তুই যে বলদ সেটা জানিস তুই? তোরে কে বিয়ে করবে? তুই আহানার হাতের তৈরি জুস খেয়েছিস, এটাও তোর ভাগ্য। চশমার বলদা কোথাকার, যা বের হ আমার বাসা থেকে। বান্দর হয়ে মুক্তার মালা গলায় দেবে, সাত কত। রামিম চশমা পড়তে পড়তে বলল, তুমি কি জানো তুমি একটা শাকচুন্নি? তোমার এই স্বামী তোমাকে কালই ডিভোর্স দেবে। আহানা রেগে গ্লাসে যেটুকু জুস তলায় অবশিষ্ট ছিল সেটা নিয়ে রামিমের মুখে মেরে দিয়ে বলল, বের হবি নাকি মরিচ ডলে তোকে বের করব। ভবিষ্যতে আমার আর শান্তর বাচ্চা যতগুলো হবে তোরে ফোন দিয়ে দিয়ে জানাবো আমি। মনে রাখিস, এখন বের হ আমার বাসা থেকে, না হলে চেয়ার পেটা করে বের করব। শান্ত আহানার গালিগ্লাস শুনতে শুনতে হাসছে একপাশে দাঁড়িয়ে। রামিম শান্তর সামনে গিয়ে বলল, ভাই, আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। এরকম একটা মেয়েকে বিয়ে করে তোমার জীবন যে তেজপাতা, সরি, পাঁচফোড়ন হয়ে গেছে, তা আমি বুঝতে পারছি। তোমার সাথেও তো এমন করে, তাই না? আহারে, পিটি ওয়ান ইউ, পারলে এরে ছাইরা দিও, বেঁচে যাবা। আহানা চেয়ার হাতে নিয়ে ছুঁড়ে মারার জন্য উদ্ধত হলো। শান্ত হেসে বলল, ভাই, আহানা টেরা বেঁকা হোক তবুও আমার। আহানা চেয়ারটা রেখে দিয়ে গালে হাত দিয়ে শান্তর দিকে চেয়ে বলল, এত প্রেম? শান্ত ভ্রুকুচকে আহানার দিকে তাকিয়ে বলল, খুশিতে এত ফুলতে হবে না। একটা কথা তো বলতে ভুলেই গেছি রামিমকে, তুমি আসলেই আমাকে জ্বালাও। আমি বুঝি আপনার জ্বালানো সহ্য করি না? অন্য কেউ হলে কবেই ছেড়ে চলে যেত। আমার মা বিয়ের 8 বছর পরে এই কথা বাবাকে বলেছিল, আমার মনে আছে। আর তুমি কিনা বিয়ের 1 সপ্তাহ না হতেই বলে দিলে আমাকে। যাকগে, চলুন মায়ের কাছে যাই। আহানার শান্ত বাসার ভেতর আসতে আসতে দেখল রামিম আর তার মা ফুপু চলে যাচ্ছেন। মা হন্তদন্ত হয়ে এসে বললেন, রামিম কিছু না বলেই সবাইকে নিয়ে কেন চলে যাচ্ছে? এ কি শান্ত, কখন এলে? আন্টি, আমার সাথে চলুন, একটা সমস্যা হয়েছে। মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ও মা, সে কি? কি হয়েছে আবার? চলুন প্লিজ। আহানা ওর মাকে নিয়ে শান্ত তাদের বাসায় ফিরে আসলো। মা দরজা খুলেছেন। রিপা তাকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করছে বারবার, তিনি শুনছেন না, চুপচাপ টিভি দেখছেন। আহানার মা ওনার পাশে এসে বসে বললেন, কি হয়েছে বুবু, তুমি নাকি খাওয়া দাওয়া করছো না? কি হয়েছে আমাকে বলো, সব ঠিক আছে তো? শান্তি রহমান রাগী রাগী চোখে শান্তর দিকে তাকালেন। শান্ত আহানার হাত ধরে ওদের দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বুকটা ফুলিয়ে বলল, মা শোনো, আমি যাকে বিয়ে করেছি সে আর কেউ না, সে হচ্ছে আহানা। কথাটা শুনে শান্তি রহমান আর আহানার মা চোখ বড় করে তাকালেন। আহানা তো ভয়েই কাঁপছে, কি হবে কে জানে। ধুমধাম কিছু তো হবে, না জানি বাড়ি থেকে বের করে দেয় আমাদের। আহানার মা সোফা থেকে উঠে আহানার সামনে এসে বলল, কিরে শান্ত, এসব কি বলছে? তোরা বিয়ে করেছিস কবে, কখন, আর কোথায়? আহানা বোকার মতন চেয়ে থেকে বলল, 5-6 দিন আগে। আমাদের না জানিয়ে কেন করেছিস? আমাদের বললে কি আমরা বাধা দিতাম? আসলে আন্টি, একটা সিচুয়েশনে পড়ে তৎক্ষণাৎ বিয়ে করতে হয়েছিল, জানানোর সুযোগই ছিল না তখন। সেটা তো বুঝলাম, তা এতদিন কেন লুকিয়ে রেখেছো তোমরা? বিয়ে যখন হয়েই গেছে তখন এত লুকোচুরির কি আছে? ভাবলাম তোমরা রাগ করবে। আহানার মা আবার গিয়ে বুবুর পাশে বসে পড়লেন।
দুজনে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। নিতু কোথা থেকে দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরে ঘুরতে ঘুরতে বলল, ও আপু, এখন থেকে তুমি আমার ভাবি? আহানা শান্তর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করছে এবার কি হবে। শান্ত চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শান্তি রহমান নিজের হুইল চেয়ার নিজে চালাতে চালাতে আহানার মাকে সাথে করে রুমে চলে গেলেন। দরজাও লাগালেন। আহানার শান্ত সোফায় বসে অপেক্ষা করছে নেক্সট বিস্ফোরকের জন্য। টান টান উত্তেজনা কোন দল জিতবে। আহানা কপাল কুঁচকে শান্তর গায়ে দুম করে কিল বসিয়ে বলল, আপনার কারণেই সব হয়েছে। মানে? আমি কি করেছি? আপনাকে কে বলেছিল আমাকে জোর করে বিয়ে করতে? কই রতন আর সাইমন তো ধাওয়া করতে আসলো না। যেদিন আসবে সেদিন বুঝবে। চুপ থাকো এখন। কি হতে পারে এখন সেটা ভাবো। বিয়ে তো হয়েই গেছে। এখন আর এসব বলে কোনো লাভ আছে? লাভ আছে মানে? এমনভাবে বলছেন যেন আমি বলেছিলাম আমাকে বিয়ে করেন। নিজে জোর করে বিয়ে করে এখন দোষ দিচ্ছে আমাকে। শান্ত আহানার আঁচল ধরে টান দিয়ে বলল, একটু চুপ থাকতে পারো না? অল টাইম তোমাকে ঝগড়া করতে হবে? এভাবে থাকা যায় না। না, যায় না। আপনি নিজের দোষ স্বীকার কেন করছেন না? করব কেন, যেখানে আমার কোনো দোষই নেই? ও, তাহলে দোষ আমার? আমি বলেছিলাম প্লিজ শান্ত, ম্যারি মি, প্লিজ। তুমি থামবা নাকি মুখে কষ্টেপ লাগাবো তোমার? আমার সাথে কোমর বেঁধে ঝগড়া না করে ভাবুন আন্টিকে সামলাবেন কি করে। সেটাই তো ভাবছি। তুমি তো ভাবতেও দিচ্ছ না। কানের কাছে ঘ্যান ঘ্যান করছো সেই কখন থেকে। রিপা এসে 2 কাপ চা দিয়ে চলে গেল। শান্ত চা পেয়ে সাথে সাথে কাপটা হাতে নিয়ে চুমুক দিল। একটা কথা বলুন তো, আপনি কি ওই দিন ক্লাবে বলেছিলেন আহানা শুধু আমার? কথাটা শুনে শান্তর কাশি উঠে গেছে। কাশতে কাশতে বলল, নিজেকে কি মনে করো তুমি? আমি এটা বলবো? জীবনেও না। আমি তো তোমাকে লাইকও করি না। তাহলে তুমি এটা ভাবলে কি করে? আবার জিজ্ঞেসও করছো। হুম, আমিও তো তাই ভাবছি। নমি আপুর এই কথায় আমি বিশ্বাস করিনি। হুম, বিশ্বাস করার হলে তো করবে। আহানার মা আর শান্তর মা অনবরত হাসছেন, হাই ফাইভ দিচ্ছেন একজন আরেকজনকে। খুশি তারা আজ। লুকিয়ে হলেও বিয়েটা অন্তত শান্ত আহানাকেই করে নিয়েছে। এই ভেবে তারা তো মহা খুশি। তারা তো জাস্ট ওদের মিলানোর জন্য আরেক জায়গায় বিয়ের কথা উঠিয়েছিল। এর ভিতরেই ওরা যে বিয়ে করে নেবে তা কল্পনার বাইরে ছিল। যাই হোক, যা করেছে একদমই ঠিক করেছে। অবশেষে আমাদের প্ল্যান সফল হলো। তা বুবু, এবার কি করব? শান্তি রহমান হেসে 2 হাত এক করে দেখালেন। বুবু, আমি বলি কি, ওদের বিয়ে হয়েছে তাহলে না হয় বৌভাতের অনুষ্ঠানটা আমরা ধুমধাম করে দিই। শান্তি রহমান মাথা নাড়লেন। দরজা খুলল রুমের। দরজা খোলার আওয়াজ পেয়ে শান্ত আর আহানা দাঁড়িয়ে পড়ল সোফা থেকে। আহানার মা এগিয়ে এসে গম্ভীর গলায় বললেন, শোনো তোমরা দুজন, যেহেতু বিয়েটা করেই ফেলেছ, আমি আর বুবু মিলে ঠিক করেছি তোমাদের বৌভাতটা ধুমধাম করে হবে। কি বলো? শান্ত আর আহানা তো রীতিমতো শকড। তারা সব নেগেটিভ ভেবেছিল এতক্ষণ, আর এখন তো দেখি পজিটিভ রেজাল্ট। আহানা হেসে দিল, কিন্তু শান্ত হাসল না। সোজা খাবারের প্লেটটা নিয়ে মায়ের রুমের দিকে গেল। তার মা আজ সারাদিন কিছুই মুখে তোলেনি। আগে সেসব হবে। আহানার মা আহানার কান টেনে বললেন, ভেতরে ভেতরে এত দূর আর কি করেছিস? না, কিছুই করিনি আর মা। তোকে চিনতে আমার এত ভুল হলো, তুই আমার থেকে এত বড় সত্যি লুকালি? কিভাবে পেটে রাখলি কথাটা? আহানা কানে হাত দিয়ে বলল, সরি, আর হবে না। আর হবে না মানে? আবার বিয়ে করবি? না, সেটা বললাম না। আর কিছু লুকোবো না। নিতু তো নাচানাচি শুরু করে দিয়েছে তার ভাইয়ার বৌভাত। খুশি আর ধরে না তার।
শান্ত নিজের হাতে মাকে খাবার খাইয়ে দিচ্ছে, এরই মাঝে মা হঠাৎ শান্তকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, মা, তুমি খুশি তো? সবটা তোমার খুশির জন্যই করা। মা মাথা নাড়লেন। শান্তর মনে হলো সে তার মাকে অবশেষে খুশি করতে পেরেছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে। ওদিকে মা আহানাকে টেনে বাসার দিকে নিয়ে গেছে। বৌভাতের অনেক কাজ বাকি। খালাকে ফোন করে দিল আসার জন্য। একা সব করা সম্ভব না। শান্ত মায়ের রুম থেকে বেরিয়ে আহানাকে কোথাও দেখতে না পেয়ে রিপাকে জিজ্ঞেস করে জানতে পারল আহানার তার মা চলে গেছে তাদের বাসায়। শান্ত তাই নিজের রুমে ফেরত আসলো। আলমারি খুলে তোয়ালে নিল, ফ্রেশ হতে যাবে। তারপর হঠাৎই মনে হলো বৌভাত হয়ে গেলে আহানা এখন থেকে তার রুমেই থাকবে। এই আলমারিতেও তার জামা কাপড় থাকবে। শান্ত তাই জায়গা করে নিল আলমারিতে। তারপর ফ্রেশ হতে চলে গেল। আহানা বসে বসে টিভি দেখছে। তার যে সামনের বুধবারে বৌভাত, মানে আর কয়েকদিন পরেই। সেদিকে তার কোনো খবর নেই। ওদিকে মার খালা পাগল প্রায়। শান্ত ফোন করে জানিয়েছে ব্যাংকে সে টাকা ট্রান্সফার করে দিয়েছে। মায়ের ইচ্ছে বৌভাতটা হোক, আর আহানার মায়ের কাছে সেরকম টাকা নেই যে অনুষ্ঠানটা ধুমধাম করে করবে। তাই শান্ত টাকা পাঠিয়ে দিয়েছে। টাকা পেয়ে মার খালা তো অনেক ব্যস্ত হয়ে পড়েছে সব ঠিকঠাক করতে। আহানা মন মতো টিভি দেখেই যাচ্ছে। খালা তো এসে কালো টিকা লাগিয়ে দিয়েছে আহানাকে, নজর যেন না লাগে। আহানা টিভি অফ করে নিজের রুমে ফেরত এসেছে। তারপর বিছানায় দুম করে শুয়ে পড়তেই মাথায় আসলো এখন থেকে তাকে শান্তর সাথে এক ঘরে একই রুমে থাকতে হবে। এই ভেবে আহানা মুখ বাঁকিয়ে আবারও বসে পড়ল। বিয়ে করে সে এটাই ভুলে গেছে যে শান্ত তার শত্রু। এই শত্রুর সাথে কিনা এখন থেকে আমাকে একসাথে থাকতে হবে। অবশ্য আমাকে যে টাচ করবে না এটা শিওর। তারপরেও ওর মুখ দেখলেই ঝগড়া এসে যাবে। প্রতিদিন ডিস্টার্ব করবে আমাকে। উফ, কোথায় নিজের রুমে নিজের বাসায় সুখ করব তার হলো না। সারাদিন জ্বালাবে আমাকে। এটা একদমই ভাবিনি। ভেবে কি লাভ হবে? সেদিন তো জোর করে বিয়েটা সেরেই নিয়েছিল। রতন আর সাইমন নাকি আমাকে কিডন্যাপ করবে, কচু করবে। আহানা পাশে তাকাতেই দেখল ফোন জ্বলছে। শান্তর ফোন। বিরক্তি নিয়ে আহানা কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শান্ত বলে উঠল, ওকে গাইস, আজকে আমি যে গানটা গাইব সেটা আমার সামন স্পেশালের জন্য। ইয়েস, আই অ্যাম ম্যারিড, এবং এই গানটা আমার ওয়াইফের জন্য। আহানা বুঝল না শান্তর কথাগুলো কাকে বলছে, তাও কানে ধরে রাখলো ফোনটা। শান্ত ল্যাপটপটা সেট করে টেবিলে রেখে গিটার নিয়ে বিনবাগে বসলো বারান্দাতে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসিয়ার হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসিয়ার হবে না। শতরাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়ে ছাকা, কেন গাল দাও আবার বুঝি না। খুব কালো কোন কানে গান শোনাবো গোপনে, দেখে যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাবে, সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো এক দিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আহানা মুগ্ধ হয়ে শান্তর গাওয়া গানটা শুনল। এত ভালো লাগলো না বলে বোঝানো যাবে না।
যে গানটা যেন তারই জন্য। শান্ত লাইভ শো অফ করে পাশ থেকে ফোনটা নিয়ে কানে ধরে বলল, কি ম্যাডাম, শুনেছেন? কেমন লাগলো? ফিডব্যাক দিলেন না? ভালো হয়েছে। শুধুই ভালো? এই খুশিতে তোকে আবার বিয়ে করি, আয়। শান্ত হেসে ফেলল। গিটারটা রাখতে রাখতে বলল, চলো আবার বিয়ে করি। ভালোই লাগে এতবার বিয়ে করতে। শুধু কি বিয়ে করতে করতেই বুড়ো হয়ে যাব? জীবনে আর কিছু নাই? আছে তো, ওই যে বছরে বছরে বাচ্চা হলে রামিমকে কল করে জানাবো, সেটা আছে। আহানা ফিক করে হেসে দিল। শান্ত এত হাসায় ওকে বলার বাইরে। চাইলেও মন খারাপ করে থাকতে পারে না সে। শোনো। কি? বউ ভাতে গোলাপি শাড়ি পরিও। গোলাপিতে তোমাকে বউ বউ লাগে। আমি তো বই, আবার বউ বউ লাগার কি আছে? আরে, এত কথা না বলে যেটা বলেছি সেটা করবে। আমি সবাইকে দাওয়াত দেওয়ায় বিজি থাকবো, তাই এখন একটু ফ্রি বলে তোমাকে কল করলাম, আর একটা লাইভ শো করে নিলাম। ভালো। তোমার কি হয়েছে বলো তো? কি আর হবে? যার সাথে বিয়ে দুইবার করে সেই বিয়ে বাঁচানোর জন্য এতদিন এত কষ্ট করলাম, এখন মাথায় আসলো এই লোকটা আমার জন্মের শত্রু। সেটা আমারও মনে আছে। তোমার মতো ধানি লঙ্কাকে বিয়ে করেছি। প্রতিদিনের শোধ আমাকে দিতে হবে। কাকে দেবেন? আমাকে? আর কাকে? আমি আমাকেই শোধ দেব। আহারে শান্ত, তোর জীবন যৌবন সব শেষ করে দিলি এই মেয়ের জন্য। আহারে, আহারে। আহানা রেগে লাইনে কেটে দিল। অসভ্য একটা। কখনো মুখ ফুটে আমাকে ভালো বলবে না, খালি দোষ খুঁজতে দাও সেটা পারবে। আমাকে এখন থেকে এর জ্বালানো ভোগ করার অভ্যেস তৈরি করে ফেলতে হবে। আহানা আলমারির কাছে গিয়ে একটা গোলাপি শাড়ি নিল। রিয়াজের আম্মু দিয়েছিল এটা সেই শাড়ি। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো সে। সত্যিই তো, আমাকে তো জোশ লাগছে। এই ছেলেটার টেস্ট তো অনেক ভালো। অবশ্য আমার টেস্টও খারাপ না। উনি তো কম সুন্দর না, বরং আমার চেয়েও সুন্দর। একদিন জিজ্ঞেস করব মুখে কি মাখে। আমার মুখে দুই একটা ব্রণ উঠলেও ওনার মুখে একটা গোটাও দেখলাম না। কিছু মাখলে তো সাইড ইফেক্ট হিসেবে ব্রণ ওঠার কথা। তাহলে ব্যাপারটা কি? নিশ্চয়ই বয়েস পার্লারে যায়। সময় করে সব জেনে নেব একদিন। আহানা বিছানাটা ভালো করে গুছিয়ে নিচে গেল ডিনার করার জন্য। মা কি সব প্যাকেট রেডি করতে করতে বললেন, আহানা, আজ তো ডিনার তৈরি করিনি। আলু দুটো ভেজে খেয়ে নে। আমাদের অনেক কাজ। আমরা কাজ শেষ হলে রুটি বানিয়ে ডিম ভেজে খাবো। আহানা তাই সোজা গেল আলু নিতে রান্নাঘরে। রান্নাঘরে জানালায় শব্দ করে একটা কঙ্কর এসে পড়ল। আহানা ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর জানালার কাছে গিয়ে এদিক ওদিক তাকালো। অন্ধকারে দেখা যায় না কিছু। তারপর জানালা আটকাতে যেতেই তার চোখে পড়ল বাউন্ডারির ওপাশে শান্ত দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। আহানা প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পরে চোখ ডলে আবারও তাকিয়ে শান্তকেই দেখল। তড়িঘড়ি করে সে রান্নাঘরে থেকে বেরিয়ে বাসার বাইরে চলে গেল। গেট খুলতেই শান্ত কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল, তোমাকে কতবার কল করেছি, ফোন নিজের কাছে রাখতে পারো না সব সময়? কি জন্য কল করেছেন? আর গেটে এসে কলিং বেলে চাপ দিলেই তো হতো। আরে দিয়েছি আমি, মেবি নষ্ট। ও, কী কারণে এসেছেন সেটা বলেন। আমি আসলে একটা গিফট কিনবো তোমার আম্মু আর তোমার খালার জন্য। আমার গিফট চয়েস করতে একটু ঢিলা, তুমি চয়েস করে দিও। মাকে তো আর যেখানে সেখানে নেওয়া যায় না, জানোই তো। হুইল চেয়ারে বসে থাকে সারাদিন। পারবো না, আমি এমনিতেও খিদায় মরে যাচ্ছি। হেঁটে হেঁটে শপিং করার শক্তি নেই আমার। আচ্ছা, তাহলে তোমাকে খাওয়াবো, চলবে তো? হুম, ভাবতে দিন। কষিয়ে একটা চড় মেরে ভাব ছুটিয়ে দেব। কাকে ভাব দেখাও? তুমি জানো তোমার চুলার কান টেনে তোমাকে আমি নিয়ে যেতে পারি। সময় নষ্ট করবে না একদম, চলো আমার সাথে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আহানা বলল,
মাকেও তো বলে যেতে হবে, তা না হলে টেনশন করবেন উনি। আরে সেটা কল করে জানিয়ে দেব। এত কিছুর সময় নেই, চলো এখন। গাড়িতে বসে আহানা পেটে হাত দিয়ে বলল, আমি ঝালমুড়ি খাবো, তারপর চটপটি, তারপর ফুচকা, সবার শেষে আইসক্রিম। ব্যাস, বেশি কিছু খাবো না। রাতে আমি বেশি খেতে পারি না। এটা কম নাকি? খাওয়ার খোটা দিলেন? ঠিক আছে, খাবো না আমি। খোটা কই দিলাম? তোমাকে ফুচকার দোকান কিনে দিতে পারি আমি, খোটা কেন দেব? এসব কোথায় পাওয়া যাবে? এহ, ঢং দেখলে বাঁচি না। জানেন না এগুলো কোথায় থাকে? আমার মাথায় থাকে। সবখানেই পাবেন, দেখলেই গাড়ি থামাবেন। শোনো আহানা, কাল বাদে পরশু আমাদের বৌভাত। উল্টাপাল্টা কিছু খেয়ে অনুষ্ঠানটা মাটি করো না। এগুলো খাওয়ার অভ্যেস আছে আমার। আমাকে খাওয়াতে চান না সেটা বলেন। আমি তোমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে যা ইচ্ছে খাবে। ওকে? না ওকে না, আমি এসবই খাবো। ঠিক আছে, চুপ থাকো, এত চেঁচাতে হবে না। রোডের পাশে ফুচকাওয়ালা দেখতে পেয়ে শান্ত কার থামিয়েছে। আহানা ফুচকা নিয়ে গপাগপ খেয়ে যাচ্ছে। শান্ত পাশে একটা টুলে বসে আহানার মাকে কল করে জানিয়েছে সে আহানাকে নিয়ে শপিংয়ে এসেছে। আহানা একটা ফুচকা সাধল শান্তকে। শান্ত ফুচকার সাথে দেওয়া সালাদ মুখে দিয়ে চিবাচ্ছে। আহানা তাই মুখ বাঁকিয়ে খালি ফুচকাটা খেয়ে নিল। শান্ত পুরো তার উল্টো। যাই হোক, সব খাবার এক এক করে আহানা খেয়ে পেট পুড়িয়ে এখন শান্তর বাম হাত ধরে ঝুলে ঝুলে হেলে দুলে শপিং মলে হাঁটছে। তার হাত পা চলছে না। রাতে খাওয়া দাওয়ার পর সাথে সাথে আহানার ঘুম চলে আসে চোখে। তখন তার পক্ষে হাঁটাহাঁটি একদমই সম্ভব হয় না। আশেপাশের মানুষ আহানাকে এমন করে হাঁটতে দেখে চেয়ে রয়েছে এক দৃষ্টিতে। শান্ত বলল, আসলে আমার ওয়াইফ প্রেগনেন্ট তো, তাই এমন করে হাঁটছে। কথাটা শুনে আহানার চোখের ঘুম বাপের বাড়ি চলে গেল। খাড়া হয়ে দাঁড়িয়ে সে চোখ বড় বড় করে তাকালো শান্তর দিকে। তারপর সোজা হাঁটা শুরু করলো। শান্ত ইচ্ছে করে এটা বলেছে যাতে আমি ওনার গায়ে ভর দিয়ে না হাঁটি। স্টুপিড কোথাকার। মায়ের জন্য একটা শাড়ি আর খালার জন্য একটা শাড়ি কেনা হলো তো বটে, তবে আপাতত আহানা এখন পা গুটিয়ে কারের ফ্রন্ট সিটে ঘুমিয়ে গেছে, জানালায় হেলান দিয়ে। শান্ত ওদের বাসার কাছে এসে দেখল আহানা এখনো ঘুমে। ফিল্মের নায়কদের মতন কোলে নিয়ে হাঁটার মতন ছেলে শান্ত না। এ তো আমার মহাশত্রু। এর তো শত্রুতা আমি করেই উঠাবো। শান্ত দাঁত কেলিয়ে আহানার কাছে মুখ নিয়ে ওর কানে কানে বলল, কিরে আহানা, যাবি নাকি আমার লগে? আহানা হকচকিয়ে চোখ খুলে এদিক ওদিক তাকালো। মনে হচ্ছে রতনের কণ্ঠের মতন লাগলো। ঘেমেও গেছে আহানা। ওড়না দিয়ে সারা মুখ মুছে শান্তর দিকে চেয়ে বলল, রতন এসেছিল? না তো, তবে মনে হয় শান্ত এসেছিল। আহানা এবার পুরো ব্যাপারটা বুঝল। দাঁতে দাঁত চেপে শান্তকে বকতে বকতে কার থেকে নেমে প্যাকেটগুলো হাতে নিয়ে বাসার ভেতরে চলে গেল। আমার ঘুমের 12টা বাজাতে মনে হয় ডিগ্রি পাশ করে রেখেছেন উনি। কখনো হাত ধরে টেনে তোলে তো কখনো আমার পাগল প্রেমিকদের কণ্ঠ শুনিয়ে ভয় দেখিয়ে আমার ঘুম ভাঙায়। না জানি ওনাদের বাসায় থাকতে গেলে আর কি কি করবে। হায় খোদা! কিরে আহানা, এলি? কি কিনলি দেখি? আমি কিনি নাই, শান্ত ভাইয়া কিনেছে তোমার আর খালার জন্য শাড়ি। শান্ত ভাইয়া কি আবার তোর স্বামী হয়? ও, তাই তো। আহানা মাথা চুলকাতে চুলকাতে উপরে রুমের দিকে চলে গেল সিঁড়ি বেয়ে। খালা এসে খিলখিল করে হাসতে হাসতে বললেন, এই মেয়ে সব কি বলে? জামাই বাবাজি ভাইয়া ডাক শুনলে কিন্তু রাগ করবে অনেক। আরে তুমি জানো না, ওই মেয়ে শান্তকে প্রচুর জ্বালায়। আমার তো বিশ্বাস হয় না শান্তকে কেন বিয়ে করেছে। এরে আমি এত বছর ধরে সামলিয়েছি, এবার শান্ত সামলাবে। ছেলেটা আহানাকে পছন্দ করে, তা না হলে এরকম স্বভাব যেন বিয়ে করে নিত না। সেটা আর বলতে, ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না।
শুধু বাহির থেকে দেখে বোঝা যায় না এই আর কি। ছোটবেলায় ও এরকমই ঝগড়া করত। আমি তো ভেবেছিলাম বড় হয়ে সব ভুলে গেছে, তবে এখন দেখি সব মনে আছে, বরং আরও বৃদ্ধি পেয়েছে। হুম, ঝগড়া এরকম থাকাই ভালো, ভালোবাসা বাড়ে। আবার পানসে পানসে সম্পর্ক ভালো লাগে না, এরকম ঝগড়ার ভেতরে ভালোবাসা লুকানো থাকে। হুম। আহানা বারান্দার পর্দা টেনে বিছানায় ঘুমাতে গিয়ে টের পেল তার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়েছে। পেটে হাত দিয়ে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সে। শান্ত বারবার মানা করেছিল একসাথে সব কিছু না খেতে, আমি শুনলামই না। এখন মনে হচ্ছে উনি ঠিকই ছিলেন, মাঝখান দিয়ে আমি বেশি খেয়ে ফেললাম। এখন এই খবর কিছুতেই মাকে জানানো যাবে না, মা সোজা ওনাকে জানাবে, তারপর উনি হাসবেন আমাকে নিয়ে। শান্ত ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে সূর্যমুখীর বাগানটার দিকে তাকিয়ে আছে। আহানাকে মনে পড়ছে বারবার, অথচ ঘন্টাখানেক আগেই আমিও সাথে ছিলাম। এত মিস করছি কেন? কান ঝালাফালা করে রাখে সারাদিন, তারপরে ওকে ভাল লাগে। ওকে কেন ভালো লাগে তার কারণ আমার কাছে নেই, তবে ভালো লাগে। মোট কথাই ধানি লঙ্কাকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো। আমাকে যে ছেড়ে যাবে না সেটা 101% নিশ্চিত। ঝগড়া করেই যাবে, তাও ছাড়বে না। কিছু কিছু মানুষকে ভালো লাগতে আসলেই কারণের কোনো প্রয়োজন হয় না। তার এত এত গুণের মাঝে আমার কাছে তার ঝগড়াটাই ভালো লাগে। এই ঝগড়াটা না করলে আসলে চিনতাম না এটা সেই আহানা, যে ছোটবেলায় হাতের কাছে যা পেত তা আমার মুখে মাখিয়ে দিত। আফসোস, আমার গায়ে হলুদ হলো না। গায়ে হলুদটা হলে ওর গালে ইচ্ছে মতো হলুদ মাখাতাম আমি, সব শোধ তুলতাম। ছোটবেলায় অনেক জ্বালিয়েছ, এবার আমার পালা। মিসেস শারিয়া রাহানা, কি করবে তুমি? তোমাকে 24 ঘন্টা জ্বালাবো, তোমার কল্পনার বাহিরে থাকবে সব। তুমি কি ভাবো তুমি পারো ঝগড়া করতে আর জ্বালাতে? এবার শান্ত তোমাকে দেখাবে ঝগড়ার জ্বালানো কিভাবে হয়। বউ ভাতে রাতে আমার সাথেই তো ঘুমাবে, তাই না? তোমার শোয়ার জায়গাটায় আমি চুলকানির পাউডার ফেলবো, ঘুমানো দেখিয়ে দেব সেদিন। আহানা ঘুমানোর আগে ভাবল সে বউ ভাতের দিন রাতে কি করবে। আমি সেদিন ওনার বালিশের তলায় চিনি ফেলবো ভালো করে। এত পিঁপড়া আসবে, শান্তিতে ঘুমাতেই পারবেন না উনি। হা হা, আমার সাথে ঘুমানো দেখিয়ে দেব। পরের দিন সকাল সকাল ব্যস্ততা আরও বেড়ে গেছে। আহানাদের আত্মীয় বলতে কেউই নেই, যার কারণে যারা আসবে যাবে বৌভাতের রাতে তারা সব শান্তদের ফ্যামিলি থেকে। আর সেটার জন্যই এত আয়োজন। আহানাজ শান্তিতে এখনো ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎ মা এসে বলল, একটা মেয়ে এসেছে মেহেদি লাগিয়ে দিতে, শান্তি আন্টি নাকি পাঠিয়েছে ওকে। আহানা ভাবল আজ সারাদিন ঘুমাবে, তার হলো কই। একরাশ বিরক্তি নিয়ে সে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। তারপর হাতে বিস্কিট নিয়ে মেয়েটার পাশে গিয়ে বসলো সোফায়। মেয়েটা সুন্দর করে মেহেদি লাগিয়ে শান্ত নামটাও লিখে দিল ওর হাতে। আহানা 2 হাত ভর্তি মেহেদি নিয়ে বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে সে আবারও ঘুমিয়ে পড়েছে। যখন সে চোখ খুলেছে তখন সম্ভবত বেলা 12টা বাজে। আহানা চেয়ার থেকে নেমে হাতের দিকে তাকালো। মেহেদি শুকিয়ে কাট, তাড়াতাড়ি ধুতে হবে। এই ভেবে সে আয়নার সামনে দিয়ে ওয়াশরুমে যেতে নিয়ে থেমে গেল। আবার আয়নার সামনে ফেরত আসলো সে। সারা গায়ে তার হলুদ মাখানো। নিজেকে এমন অবস্থায় দেখে এক চিৎকার করলো আহানা। মার খালা দৌড়ে আসলো ওর চিৎকার শুনে। আহানা গালে হাত দিয়ে বলল, শান্ত ভাইয়া এসেছিল? না তো, ও কেন আসবে? তাহলে আমার এই অবস্থা কে করেছে, কখন করেছে? বাসায় আর কে এসেছিল? কেউ তো আসেনি, গেটও তো বন্ধ। আহানা 100% শিওর এটা শান্তরই কাজ। রেগে সে ফোন হাতে নিয়ে শান্তকে কল করলো। শান্ত সেই সময় নওশাদকে কল করেছে। হ্যালো নওশাদ, ভাই কাল বৌভাত হবে, হালকা ধুমধাম, তুই রূপাকে নিয়ে চলে আসিস কেমন?
মাই গড, এত জলদি আন্টিকে ম্যানেজ করে ফেললি। মা তো শুরু থেকেই আহানাকে পছন্দ করে, এটা আর নতুন কি? অবশ্য আমি ভয় পেয়েছিলাম বিয়ের ব্যাপারটা নিয়ে, যে কি যেন কি রিয়্যাক্ট করে মা। পরে সব পজিটিভ হলো, কেউই বকলো না। ওকে ডান, আমি রূপাকে নিয়ে চলে আসব। শান্ত এবার এক এক করে রিয়াজ আর সূর্যকেও জানিয়ে দিল। আজ সকাল সকাল সে আহানাদের বাসায় গিয়েছিল আহানাকে হলুদ দিয়ে ভূত বানাতে। এতদিনের শখ সে আজ পূরণ করল। অবশ্য এর জন্য অনেক কষ্ট করতে হয়েছিল বৈকি। বাউন্ডারি পেরিয়ে বারান্দার পিলার বেয়ে উঠতে হয়েছিল তাকে। কাজটা এমনভাবে সম্পন্ন করেছে সে আহানা যেন কোনো সূত্রই না পায়। ওদিকে আহানা বারান্দার সবখানে তন্ন তন্ন করেও কিছুই পেল না। তার ভয় হতে লাগলো রতন কিংবা সাইমনের কাজ নয় তো এটা। পরে ভাবল না, তারা কেন হতে যাবে, তারা হলে এই কাজ করতো না। যাই হোক, আহানা আপাতত ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসেছে। শান্তর সাথে ওকে কথা বলতেই হবে, এটা নির্ঘাত শান্তরই কাজ, আমি শিওর। কিন্তু কথা হলো শান্ত ফোনই তো ধরছে না। আজব, শান্ত ইচ্ছে করেই ফোন ধরছে না। আজকের দিনটা কোনো রকমে কেটে গেছে। সকাল সকাল আহানাকে তৈরি হয়ে শান্তদের বাসায় যেতে হবে, কারণ বৌভাতটা ওদের বাসাতেই হবে। আর তারপর শান্ত আর আহানা এই বাড়িতে আবার ফেরত আসবে। তো আজ সারাদিন শান্ত আহানার ফোন ধরেনি একবারও। আহানা ভেবেছিল জাস্ট বালিশের তলায় চিনি ঢালবে। এখন তো রাগে ক্ষোভে সে ঠিক করেছে আরও অনেক কিছু করবে শান্তকে টাইট করতে। কত বড় সাহস, আজ সারাদিন আমার সাথে কথাই বলল না। তোরে ছাড়বো না আমি, মনে রাখিস তুই। পরের দিন সকালটাও এসে গেল যথাযথ সময়ে। আহানাকে তার খালা আরও দুটো পার্লারের মেয়ে মিলে তৈরি করছে। শান্তদের বাসা থেকে শাড়ি গয়না এসে গেছে। মনে হয় আজ বৌভাত নয়, আজ বিয়ে। নওশাদ আর রিয়াজ মিলে শান্তকে তৈরি করছে। সূর্য ভিডিও করছে, তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করবে তাই। শাড়ি আর শান্তর বিয়ে শুনলে ভিউ এমনিতেও আসবে, খুশি আর ধরে কই তার। আহানাকে সাজানো হয়ে গেছে। গাঢ় রঙের একটা গোলাপি শাড়ি পরেছে সে। শাড়িটা জর্জেটের। আহানা শাড়িটা পরার পর থেকে গাল ফুলিয়ে রেখেছে। এই শাড়িটা পরে নাকি তাকে আজ সারাদিন কাটাতে হবে। গলা ঢাকা যায় এমন একটা সেট পরেছে সে। চুলগুলোকে খোপা করে দিয়েছে মেয়েগুলো। আহানা এখন রোবটের মতন হেঁটে গিয়ে কারে বসেছে। খালার মাও তৈরি হয়েছে, তবে সাথে যাবে শুধু খালা। মা বাড়িতেই থাকবে, কারণ শান্ত আর আহানা দুপুরে আবার ফেরত আসবে। বাড়িতে অনেক কাজ থাকায় মা রয়ে গেলেন। আহানার সাথে খালাই গেলেন আপাতত। শান্তদের পুরো বাড়িটা নীল রঙের ঝিলিক বাতি দিয়ে সাজানো হয়েছে। এটা দেখে আহানার মনটা একটু হলেও ভালো হয়ে গেল। সে কার থেকে নামতেই নিতু আর রিপা এসে হাজির হয়েছে। তারা তো শুরুতেই বলল, ঝাক্কাস। আহানা মুচকি হেসে খালার সাথে বাসার ভেতরের দিকে গেল। শান্ত তৈরি হয়ে সোফায় বসে আছে সেই কখন থেকে। মেহমানরা খালি একটাই প্রশ্ন করছে, আর সেটা হলো বিয়েটা কবে হলো আর লুকিয়ে কেন হলো। শান্ত বলল, একটা সমস্যা ছিল, আর কিছুই বলল না সে। আহানা বাসার ভেতরে ঢুকতেই শান্তকে দেখল সবার আগে। মন চাচ্ছে এখনই কাঁচা গিলে খেয়ে ফেলি, কিন্তু না, সময় হোক। তোর একদিন কি আমার যতদিন লাগে আজ। শান্ত আজকে গোলাপি রঙের একটা শেরওয়ানি পরেছে। একটা ভাব নিয়ে সে সোফায় বসে আছে, যেন আহানাকে সে দেখতেই পায়নি। আহানা এগিয়ে যেতেই সামনে এসে পড়লেন শান্তি আন্টি। হুইল চেয়ারে করে রিপা নিয়ে এসেছেন ওনাকে। আহানা তাকে দেখে হেসে সালাম করল। তারপর কথা আরেক দিকে ঘুরে গেল। কিছুক্ষণ পর সবাই বাসার সামনের বাগানের পাশে খোলা জায়গায় তৈরি করা স্টেজটাতে আসলো। সেখানে শান্ত আর আহানাকে বসানো হবে। আহানাকে রূপা নিয়ে সেখানে বসিয়ে দিয়েছে, আর নওশাদ, রিয়াজ, সূর্য মিলে শান্তকে নিয়ে এদিকেই আসছে। শান্ত সিটে বসে এখনো আহানার সাথে কথা বলছে না। আহানা মনে হয় ফেটে যাবে ঠুস করে।
এত এত রাগ সে কী করে সামলাবে? হাত মুঠো করে বারবার সে শান্তর দিকেই তাকাচ্ছে। শান্তর সামনের দিকে চেয়ে নর্মালি বলল, সুন্দরী লাগছে মোটামুটি। জিগাই নাই তোরে, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। তুই আমার ফোন ধরিস নাই কেন? আস্তে আস্তে, মানুষ কি বলবে? একটু সম্মান দিয়ে কথা বলো। কিসের সম্মান? তুই আয় আমার সাথে এক রুমে, তোর হাড্ডি ভাঙবো আজ আমি। আর আমি তোমায় ছেড়ে দেব? কেন? আমি কি করেছি যে তুইও আমার পিছে লাগবি? বরং তুই করেছিস, আমার ফোন ধরিসনি। আমি কাজে ব্যস্ত ছিলাম, তোমার বোঝা উচিত ছিল। আর আমার ফোন আমার কাছে ছিল না। এত মানুষকে আমি একা ইনভাইট করেছি, তোমাকে দিলে তো 1 মাস লাগতো। যাই হোক, বাহানা দিতে হবে না আর। একটা কথা, আপনি আমার গায়ে এত হলুদ মেখেছিলেন কেন? কে? আমি? না তো। একদম মিথ্যে বলবেন না। কিরে শান্ত, এত কথা কিসের? তর্স হয় না? চুপ থাক নওশাদ। আগে বল তোরা বিয়ে করবি কবে? আমি তো আর একটু দেরিতে করব। সূর্যকে জিজ্ঞেস কর, আমাকে না করে। আমি এখনো ছোট, আমি এখন বিয়ে করব না, সরি। তুই ছোট? আমার বাচ্চা হলে তোকে নানা ভাই ডাকবে। শান্ত আর রিয়াজ ফিক করে হেসে দিল নওশাদের কথা শুনে। সূর্য জিভে কামড় দিয়ে ছবি তোলায় মনোযোগ দিল আর হঠাৎ করেই ধাক্কা খেল রিপার সাথে। রিপা হাঁ করে সূর্যর দিকে চেয়ে রইল। সূর্য সরি বলে আরেক পাশে চলে গেছে সাথে সাথে। দুপুরে মেহমানদের খাওয়া দাওয়া শেষে এবার শান্ত আর আহানার বাড়ি ফেরার পালা। আহানাদের বাসায় যাবে শান্ত এখন। মাকে বিদায় জানিয়ে কারে উঠে বসলো দুজনেই। আহানা পা তুলে বসে এক এক করে মাথার টিকলি, হাতের চুড়ি খুলছে। শান্ত কার ড্রাইভ করতে করতে বলল, রাত হয়নি এখনো। আমার জাস্ট বিরক্তি লাগছে এই সাজে। বাড়ি ফিরে শাড়িটাও পাল্টে নেব, তারপর আপনাকে টাইট দেব। আমি কি করলাম আবার? কি করেন নাই সেটা বলেন। আমাকে কাল সারাদিন টেনশনে রেখেছেন। একবার কল ধরলে কি মরে যেতেন? মনে রাখবেন, আমাকে 2বার বিয়ে করেছেন আপনি। আর মনে করাতে হবে না, জানি আমি। বাসায় ফিরে আহানা নিজের রুমে গেল চেঞ্জ করতে। মা সাথে সাথে কোথা থেকে এসে বললেন, খবরদার চেঞ্জ করবি না, তোর ঠ্যাং ভেঙে দেব। শান্তর সাথে ওর কিছু রিলেটিভ আসছে, তারা কি বলবে? আহানা তাই ঘাপটি মেরে আবার বিছানায় বসে পড়েছে। সত্যি সত্যি শান্তর 14 গোষ্ঠী আসলো আহানাদের বাসায়। সবাইকে মা আর খালা মিলে নাস্তা খাইয়েছে। সন্ধ্যা 7টা বাজতেই যে যার বাসায় চলে যাচ্ছে। এখন আপাতত বাসায় আছে মা, খালা, শান্ত আর আহানা। আরও কয়েকজন আছে মনে হয়। শান্ত আহানার রুমের বারান্দায় দাঁড়িয়ে তাহসিনের সাথে কথা বলছে অফিসের কাজ নিয়ে। আর আহানা দরজায় দাঁড়িয়ে উকি মেরে দেখছে সবাই গেল কিনা। তারপর পেছন ফিরে শান্তর দিকে তাকালো। শান্ত ফোনে কথা বলায় ব্যস্ত। আহানা শাড়ি চেঞ্জ না করে আগে কাজে লেগে পড়ল শান্তকে হেনস্থা করতে। শান্তর বালিশে ইচ্ছে মতো চিনি ছিটিয়ে দিল সে। কোমরে কাগজ মুড়িয়ে চিনি রেখেছিল সে। তারপর শান্ত যে তোয়ালে ইউজ করবে সেটাতে লোশন ঢেলে দিয়ে চুপচাপ বিছানার একপাশে গিয়ে বসল। শান্ত কথা বলা শেষ করে বিছানায় এসে বসল। আহানার হঠাৎ করে হাত পা চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে সে বিছানা থেকে নেমে পড়ল। তারপর দৌড়ে বাথরুমের দিকে গেল। শান্ত খিলখিল করে হাসছে, তার প্ল্যান সাকসেসফুল। এবার সে ফোন নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে ফেসবুকে ঢুকেছে। 10 মিনিট পর আহানা বের হলো শাড়ি ওলট পালট করে। মনে হয় ওর উপর দিয়ে টর্নেডো গেছে। শান্ত মুখ টিপে হাসছে। আহানা এখনো বোঝেনি চুলকানির পাউডার ছিল তার জায়গায়, আর এটা শান্তরই কাজ ছিল। আহানা আলমারি খুলল নিজের একটা 3 পিস বের করতে। তখন ঠাসঠুস আওয়াজ আসলো পাশ থেকে। আহানা উকি দিয়ে দেখল শান্তর হাতে পায়ে থাপ্পড় মারতে মারতে বিছানা থেকে নেমে বলল, মাই গড, এত এত পিঁপড়া আসলো কোথা থেকে? আহানা মুখ টিপে হাসছে এবার।
শান্ত হাত পা ঝাড়তে ঝাড়তে বাথরুমের দিকে চলে গেছে। আহানা এবার আলমারির দিকে চেয়ে দেখলো তার সব জামা উধাও। শান্তর একটা শার্ট আর প্যান্ট ঝুলছে শুধু, যেগুলো শান্ত সাথে করে এনেছিল ব্যাগে করে। আহানা সোজা গেল মায়ের কাছে। মা জানালো আহানা যাতে শাড়ি চেঞ্জ না করতে পারে, তাই ওর সব জামা তিনি লুকিয়ে ফেলেছেন। সবাই তো চলে গেছে, এবার তো দাও। না, কে বলেছে গেছে? শান্তর কিছু ফ্রেন্ড আর ওর ফুপু আছেন, দেখিস না তুই? তো কতক্ষণ এটা পরে থাকবো? যতক্ষণ না এরা যাচ্ছে ততক্ষণ। ধর, এই চায়ের কাপ, তুই আর শান্ত খেয়ে নে। আহানা ট্রেটা হাতে করে আবার রুমে ফেরত আসলো। এসে দেখলো শান্ত সোফায় পা উঠিয়ে বসে বিছানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আহানা বিছানায় বসতে গিয়ে ওর মনে পড়ল চুলকানির কথা। শেষে সেও গিয়ে শান্তর পাশে বসে পড়ল। 2 মিনিট নীরবতা পালন করে তারা চা শেষ করেছে। তারপর দুজন দুজনের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে চেঁচিয়ে বলল, এটা তোমার কাজ? আমি কি করেছি? জাস্ট চিনি ছিটিয়ে দিয়েছিলাম। আমিও তো জাস্ট চুলকানোর পাউডার ঢেলে দিয়েছিলাম। কেন করলেন এমন? তুমি কেন করলে? আমি তো করেছি আপনি আমার ফোন ধরেননি কাল সারাদিন, সেই ক্ষোভে। আর আপনি কেন করলেন সেটাই বুঝলাম না। তুমি আমাকে সব সময় জ্বালাও বলে আমি ওই দিনে শোধ নিতে চেয়েছিলাম। হয়েছে তো, এবার বিছানায় ঘুমাবেন কি করে? আপনার জন্য আমার ঘুমটাও গেল, তোমার জন্য আমারও ঘুমটা গেল। আমি কি আগে থেকে বলে রেখেছি আমি সোফায় ঘুমাবো? আর আমি ফ্লোরে? এত সুখ কেন দেব তোমাকে? আমি সোফায় ঘুমাবো, ব্যাস। আমি সোফায় ঘুমাবো। ওপাশ থেকে নওশাদ সূর্য মিলে বলে উঠল, যেখানেই ঘুমাস না কেন এই রুমেই থাক তোরা। ওকে বাই। এটা বলে ওরা বাইরে থেকে দরজা লাগিয়ে পালালো। শান্ত আর আহানা ছুটে এসে দরজা অনেক ধাক্কালো, কিন্তু কোনো লাভ হলো না। শান্ত আহানার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, সব তোমার দোষে হয়েছে। আমি কি করলাম? বরং আপনার দোষে হয়েছে। আমার অন্তত এরকম বিচ্ছু বন্ধু বান্ধব নেই। একেবারে দরজাটায় লক করে পালালো। কোথায় ভাবলাম অন্য একটা রুমে ঘুমানো যাবে। এখন কি করব? আমি সোফায় ঘুমাবো। শান্তর কথা শুনে আহানা দৌড়ে গিয়ে সোফায় লম্বা হয়ে শুয়ে পড়েছে শান্ত যাওয়ার আগে। শান্ত হাত ভাঁজ করে তাকিয়ে আছে ওর দিকে। আহানা নাক ডাকার অ্যাক্টিং করছে যেন সে গভীর ঘুমে আছে। শান্ত শয়তানি করে বিছানার চাদরটা নিয়ে আহানার গায়ে লেপটে দিতেই আহানা চিৎকার করে বলল, এটা কোন ধরনের শত্রুতামি? অসভ্য লোক কোথাকার। আহানা গা চুলকাতে চুলকাতে চাদরটা নিয়ে এবার শান্তর গায়ে মুড়িয়ে দিল। দুজন মিলে এবার গা চুলকাচ্ছে। একজন আরেকজনের চুল টানাটানিও শুরু করে দিয়েছে। এমন করে 10 মিনিট কেটে গেল। এখন আপাতত দুজনে ফ্লোরে বসে আছে। দুজনকে আফ্রিকার জঙ্গলের জন্তুর মতন লাগছে। আহানা ফিক করে হেসে বলল, আপনাকে সত্যি মিস্টার আওলা ছাওলার মতন লাগছে এখন। তোমাকেও। দুজনেই হাসল। তারপর হাসি থামিয়ে গাল ফুলিয়ে আবারও একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে দিল। রাত 12টা বেজে 2 মিনিট। দেয়ালে হেলান দিয়ে বসে আছে শান্ত। তার কাঁধে মাথা রেখে আহানা ঘুমাচ্ছে। সেও শান্তর মতন ফ্লোরে বসে আছে। শান্ত সোফাটার দিকে চেয়ে ভাবছে সে এখন সোফায় গেলে আহানা তাকে ছাড়বে না, ভাগ বসাবে। যার কারণে দুজনেই ফ্লোরে বসে আছে আপাতত। আহানা শান্ত নড়াচড়ায় জেগে চোখ ডলে বলল, এভাবে ঘুম হচ্ছে না তো। তো তুমি তো তাও 2 মিনিট ঘুমালে, আমি তো সেটাও পারছি না। মাথা সরাও তোমার, ঘাড় ব্যথা হয়ে গেল। মাথা তো নয় যেন 50 কেজির রড। আহানা মাথা ধরে সোজা হয়ে বসল। তারপর হাই তুলতে তুলতে শান্তর কোলে মাথা রেখে ফেলল ঘুমের ঘোরে। শান্ত কিছু বলে ওঠার আগেই সে শুয়ে পড়েছে। শান্ত কি করবে এখন? কোথায় বউয়ের কোলে মাথা রেখে তার ঘুমানোর কথা, সেখানে তার বউ তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সব উল্টো হচ্ছে তার সাথে।
এদিকে আহানা এত সুন্দর করে গুটিসুটি দিয়ে শুয়েছে যে ওকে ধমক দিয়েও ওঠানোর শক্তি ভেতর থেকে আসছে না। কি করা যায়? আহানা ঘুমের ঘোরে বলল, আপনিও আমার মতো শুয়ে পড়েন 2 মিনিটের জন্য। পরের দিন সকালে শান্ত চোখ খুলে দেখল আহানা তার কোলে মাথা রেখেছিল, আর সে এখন আহানার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল। হুঁশাসতেই মাথাটা উঠিয়ে নিল সে। আহানা শান্ত শেরওয়ানি খামছে আরও উষ্ণতা নিয়ে ঘুমাচ্ছে। শান্ত মুচকি হেসে ওর চুলগুলো গুছিয়ে ওর কানে গুজে দিল। মনে হয় যেন একটা বাচ্চাকে সে আগলে রেখেছে তার কোলে। শান্ত এবার ঘড়ির দিকে তাকালো। সকাল 6টা বাজে। পিঠ ব্যথা হয়ে গেছে এভাবে বসে বসে ঘুমাতে গিয়ে। এদিকে আহানাকে সরাতেই পারছে না। জোকের মতন আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে সে শান্তকে। শান্ত আহানাকে নিচ থেকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। বিছানার চাদরটা নিচে পড়ে আছে। কাল যে ঝগড়া করেছিল দুজন মিলে, আসলেই তো চাদর না থাকলে তো বিছানায় শুতে সমস্যা হওয়ার কথা না। আর আমরা কিনা সারা রাত এত কষ্ট করলাম। শান্ত আহানার পাশে নিজেও শুয়ে পড়ল। আহানা একটিবারের জন্য জাগল না। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় এখন মনে হয় সে ঘুমের শেষ রাজ্যে আছে। সকাল 8টা পর্যন্ত দুজন মিলে প্রচুর ঘুমালো। শেষে আহানা 8টা বাজে উঠে বসে পড়ল। নিজেকে বিছানায় দেখে এক প্রকার শক খেল সে। তারপর ফিল করলো তার হাত পা চুলকাচ্ছে না। শক থেকে বেরিয়ে সে বিছানা থেকে নেমে গেল। সারা গায়ে শাড়ির পুঁতির দাগ বসে গেছে। এসব শাড়ি পরে ঘুমানো যায় নাকি? মা এত কষ্ট দিল মেহমানদের মুখ রাখার জন্য। তাড়াতাড়ি এই শাড়ি পাল্টাতে হবে। সারা শরীরে চিনচিন ব্যথা করছে। আহানা গিয়ে দরজা ধাক্কালো, কেউ আসলো না খোলার জন্য। এদিকে দরজা ধাক্কানোর আওয়াজে শান্ত জেগে গিয়ে আহানাকে গালি দিতে দিতে আবারও ঘুমিয়ে গেছে। 30 থেকে 33 মিনিট বাদে শান্ত জেগে গেল আবারও। চোখের সামনে কাকে যেন দেখল সে। আয়নার সামনে দাঁড়িয়ে কুপিয়ে কুপিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে একটা মেয়ে। যেন চুল তার জীবনের মহাশত্রু। শান্ত ভালো করে চোখ দুইটা খুলে দেখল আহানা। পরনে ওর শার্টটা যেটা সে আজ পরবে বলে এনেছিল, আর নিচে শাড়ি দিয়ে ঘাগরা বানিয়ে পড়েছে। শান্ত উঠে বসে বলল, এসব কি? আহানা চুল থেকে হাত সরিয়ে বলল, আপনার গুণধর বন্ধুরা দরজা এখনো খুলছে না। এদিকে ওই শাড়িটা পরে আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছিল না বলেই তো হাতের কাছে আপনার শার্টটা পেয়ে পরে নিলাম। প্যান্ট পরলাম না, সেটা আরও বিরক্তিকর। আপাততর জন্য আমার শাড়িটা পেঁচিয়ে স্কার্ট বানিয়ে নিলাম। সুন্দর না? শান্ত মুখ বাঁকিয়ে তোয়ালেটা হাতে করে বাথরুমে চলে গেল। আহানার মনে পড়ল সে তোয়ালের মধ্যে লোশন ঢেলে রেখেছিল। সাথে সাথে সেও বাথরুমের ভেতর ঢুকে পড়ল। এটা কি আবার? তুমি ঢুকেছো কেন? মানে তোয়ালেটা দিন আমাকে। কেন? লাগবে আমার। যাও বের হও, আমি এখন ফ্রেশ হব। আগে তোয়ালেটা দিন আমাকে। কেন সেটা তো বলো। আসলে আমি কাল দুষ্টুমি করে লোশন ঢেলে দিয়েছিলাম তোয়ালেতে, যাতে পুরোটা আপনার মুখে ভূতের মতন মাখিয়ে যায়। ইউ! আহানা দাঁত কেলিয়ে দৌড় দিল বাইরের দিকে। শান্ত মুখটা ধুয়ে শেরওয়ানি দিয়ে মুখ মুছে অগ্নিদৃষ্টিতে তাকালো আহানার দিকে। আহানা ঘাপটি মেরে বিছানার কোণায় বসে আছে। শান্ত নওশাদকে ফোন দিল এবার। নওশাদ ঘুমু ঘুমু চোখে কল রিসিভ করে হ্যালো বলতেই এপাশ থেকে শান্ত এক ধমক দিয়ে বলল, দরজা খুলে দেবার জন্য। নওশাদ সরি বলে আসলো দরজা খুলতে। সে আর সূর্য গেস্ট রুমে ঘুমাচ্ছিল। দরজা খুলতেই শান্ত আহানার দিকে চেয়ে বলল, যাও, তোমার জামা নিয়ে এসো, আর আমাকে আমার শার্টটা ফেরত দাও। আহানা বিছানা থেকে নেমে মুখ বাঁকা করতে করতে চলে গেল। 10-15 মিনিট পর সে একটা 3 পিস পরে আসলো হাতে শান্তর শার্টটা নিয়ে। তারপর ওকে সেটা দিয়ে আবার চলে গেল মাকে নাস্তা বানাতে হেল্প করতে। মা আর খালা শুধু হাসছেন।
কেন হাসছেন তার কারণ অজানা। আহানা ঠিক বুঝতে পারছে না এর কারণ কি। শান্ত এসে ডাইনিংয়ে বসতেই একটা খাম পেল টেবিলে, হলুদ রঙের খাম। আগ্রহবশত সে খামটা খুলল। ভেতরে একটা চিঠি। চিঠিটা যিনি লিখেছেন তার হাতের লেখা দেখেই শান্ত চিনেছে এটা কার হাতের লেখা। এটা তার ফুপুর হাতের লেখা। তিনি লিখেছেন শান্ত যেন আজকেই সাজেকের উদ্দেশ্যে রওনা হয়, তাও আহানাকে নিয়ে। কদিন তার বাসায় থাকতে হবে এবং সাজেকটাও ঘুরে নেওয়া যাবে। শান্ত বুঝল ফুপু কেন তাকে কথাটা সামনাসামনি বলেনি, কারণ সামনাসামনি বললে হয়তো শান্ত রাজি হতো না, বরং ডাইরেক্ট মানা করে দিত। শান্ত ভাবনায় পড়ে গেল। তারপর আহানাকে দেখতে পেয়ে ডাক দিল। আহানা জানতে চাইল কি ব্যাপার। শান্ত ওর হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, তোমার কি মত? আহানা চিঠিটা পড়ে চুপ করে হঠাৎ করে এক লাফ দিয়ে উঠল। তারপর শান্তর হাত টেনে ধরে লাফাতে লাফাতে বলল, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? চলুন না যাই, খুব মজা হবে। আমার তো নাচতে মন চাচ্ছে, সাজেক হচ্ছে স্বপ্নের রাজ্য। চলুন এখনই যাই। আর ইউ ম্যাড? এমনিতেও বিয়ে বিয়ে করে আমার অফিসের অনেক কাজে কারচুপি হয়ে গেছে, আর তুমি পড়ে আছো সাজেক নিয়ে। তো আপনার ফুপু জোর দিয়ে বলল তাই আগ্রহ দেখালাম, না গেলে নাই, আমার কি তাতে। আচ্ছা আমি মাকে বলে দেখব, তুমি প্যাকিং শুরু করো। মা শুনলে নির্ঘাত হ্যাঁ বলবে জানা আছে আমার। আহানা রান্নাঘর থেকে নাস্তা এনে শান্তর সামনে রেখে এক দৌড়ে গেল প্যাকিং করতে। সাজেকে 1 মাস থাকবে সে মনে মনে ভেবে নিয়েছে। বিন্দু বিন্দু করে সব জায়গা সে দেখবে। এতদিনের স্বপ্ন এভাবে পূর্ণ হবে একদমই ভাবেনি সে। শান্ত নাস্তা করে তার বাসায় চলে এসেছে। মাকে কথাটা বলায় যা ভেবেছিল তাই হলো। মা তো রাজি। মুচকি হেসে তাই বুঝালেন। শান্তর অন্য কিছু নিয়ে চিন্তা নেই, চিন্তা হলো আহানাকে নিয়ে। যে পরিমাণ দুষ্টু সে, পুরো সাজেক মাথায় করে নাচবে। আসার সময় সব ওলটপালট করে তারপর আসবে। না জানি ফুপুকে কেমন জ্বালায়। ওদিকে আহানা ফোন করে জানালো সে রেডি। শান্ত তখন সবেমাত্র একটা জামা নিয়েছে ব্যাগে। এক ধমক দিয়ে সে বলল, বেশি সাজেক সাজেক করলে ওখানে রেখেই চলে আসব। ও মা, এমন করেন কেন? আপনার ফুপুকে বলে দেব যে আপনি সাজেক যেতে রাজি না একদম। ধরে বেঁধে নিয়ে এসেছি, যেটা সত্যি। যাই হোক, কখন বের হবেন? আমার প্যাকিং হয়নি, আমি রেডি হয়ে যাওয়ার সময় তোমাকে পিক আপ করে নেব। আপনি সাজেকের পথ চেনেন? আমার ফুপুর বাড়ি ওখানে, বহুবার গিয়েছি। গুগল ম্যাপেরও প্রয়োজন পড়বে না। আচ্ছা আচ্ছা, তাই তো বলি, আপনার মনে এত প্যাচ কেন? একদম সাজেকের রোডের মতো। কি বললে? কিছু না তো। ওকে বাই, হ্যাপি প্যাকিং। শান্ত একটা হলুদ রঙের জ্যাকেট পরতে পরতে এসে মাকে জড়িয়ে ধরল। তারপর নিতুর গাল টিপে দিয়ে যাওয়ার সময় রিপাকে বলল মাকে দেখে রাখতে, কিছু লাগলে তাহসিনকে কল করতে। আহানা তাদের বাসার গেট ধরে ঝুলছে। রোডে তার ট্রলি ব্যাগ দাঁড় করানো। কখন আসবে এই লোকটা? আমার তো খিদে লেগে গেছে। সাইড ব্যাগের থেকে একটা সেদ্ধ ডিম নিয়ে আহানা খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে। জার্নিতে সে আর কিছু না নিক, সেদ্ধ ডিম অবশ্যই নেবে। অ্যাটলিস্ট পেট তো ভরে। চিপস চকলেটে তো আর পেট ভরে না। আহানা একটা কালো রঙের সুতির শাড়ি পরেছে আজ। মা বলেছে ফুপু শাশুড়ি আমাকে জামাই দেখলে কত কথা বলবে, তাই মা আমাকে শাড়ি পরতে বলেছে হয়তো। আহানা ডিমটা খেয়ে এবার পানি খেলো। শান্তর খবর নেই, এবার সে পায়চারি করছে সময় কাটানোর জন্য। 1-2 মিনিট বাদেই শান্তর কার্ড দেখতে পেয়ে আহানার মনে হলো সাজেক বুঝি এখনই যাওয়া যাবে, মানে 2 কদম পার হলেই মেঘ আর মেঘের দেখা মিলবে। আহানা ব্যাগটা নিয়ে হাঁটা ধরল কারের দিকে। শান্ত কার থামিয়ে বলল ব্যাগটা পেছনের সিটে রেখে ফ্রন্ট সিটে এসে বসতে। আহানা তাই করল। আমি তো এখানে এসে কল করতাম, আগে থেকে গেটে এসেছিলে কেন? আপনার কি?
আপনি বুঝবেন না, এই প্রথম যাচ্ছি। আমার কেমন ফিল হচ্ছে আপনাকে সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আগে এটা বলুন, আগে কি আপনার ফুপুর বাড়ি যাব নাকি সাজেকের রিসোর্টগুলোতে যাব? আমার মনে হয় না ফুপুর রিসোর্টে থাকতে দেবে। ওমা, কি বলেন? রিসোর্ট থেকেই তো মেঘ দেখা যায়। ধুর, আমি ম্যানেজ করব, সমস্যা নেই। তার আগে কয়দিন হয়তো তার বাসায় থাকতে হবে। বি কেয়ারফুল। কেন? আমার ফুপু জয়েন্ট ফ্যামিলিতে থাকে। এত এত মানুষ, তুমি পাগল হয়ে যাবে। এজন্যই আমি যেতে চাচ্ছিলাম না। আমার নিজেরই বিরক্তি লাগে তার বাসায় গেলে। কত আর হবে? চাচা জ্যাঠা তাদের পোলাপান এই তো। জি, এই তো। তবে আমার ফুপারা ভাই 6 জন, তাদের আবার ছেলে মেয়ে 7টা-8টা করে। তো এবার তুমি হিসেব করো, বাড়িতে বাচ্চা বুড়ো কতটা হয়? আপনি মজা করছেন না তো? এত মানুষ একসাথে কিভাবে থাকে? বাসা তো তাহলে স্কুল ঘরের মতন হওয়ার কথা। রাইট, স্কুল ঘরের মতনই। প্রতি রুমে মিনিমাম 6 জন করে ঘুমায় রাতে। আমি বাসায় ফেরত যাব। হা হা। শান্ত কোনো কিছু নিয়ে মানা করলে এমনি এমনি মানা করে না, বুঝলে আহানা বাবু? অবশ্য আমাদেরকে আলাদা রুম দেবে, টেনশন নিও না। তো আলাদা রুম দিলে ওরা কোথায় ঘুমাবে? পাশের বাসায়। কথা হলো গিয়ে রাতটায় আলাদা হলেও সারাদিন ওদের মাঝখানেই বসে থাকতে হবে। আমার এখনই মাথা ধরেছে। একটু ঘুমিয়ে নাও, না জানি সেখানে তোমার ঘুম হবে কিনা। আহানা ব্যাগ থেকে চুড়ি নিয়ে হাতে পড়ল, তারপর ঘোমটা দিয়ে বসে থাকলো। শুনেছি অনেক মানুষ থাকলে নানান কথা বলে, তাই পারফেক্ট হয়ে যেতে হবে আমাকে, কেউ যাতে কোনো দোষ না ধরতে পারে। কিছু খাবে? হোটেল নজরে পড়ছে আশেপাশে, থামাবো? না, খিদে নেই। এত লোকের সংমিশ্রণের পরিবারের কথা শুনে আমার খিদা ভেগেছে। ভয় পেও না, আমি আছি। আহানা বাইরের দিকে তাকিয়ে বলল, ওই আপনাকে নিয়ে ভয়টা বেশি। সবার সামনে আমাকে নিয়ে মজা করার এই সুযোগ আপনি ছাড়বেন না। সেটা ঠিক। আবার বলেন ঠিক। আমিও কিন্তু কম না। আমাকে বাঁকা কথা বললে আমিও বাঁকা কথা বলবো, আপনাকে বলে দিলাম। বলিও। আমার আবার ফুফাতো বোন মাত্র 6টা। ওদের পাকা পাকা কথায় পারবা তো উত্তর দিতে? আহানা সেখানে অতীব ভদ্র হয়ে বসে থাকবে, যেন ধোয়া তুলসী পাতা। আমার রণচণ্ডী রূপ কেবল আপনার ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝলাম। আচ্ছা, এই যে আঁকাবাঁকা সরু পথটা দিয়ে আমরা যাচ্ছি, এটার নাম কি? দীঘিনালা রোড। বলতে গেলে ফুপুর বাসার কাছেই এসে গেছি। একটা টিপস দিই শোনো, সবার মাঝখানে দাঁড়িয়ে বড় করে সালাম দেবে, ওকে? সাজিকের রিসোর্টগুলোতে পৌঁছাতে হয়তো বা 10-15 মিনিট বাকি। ঠিক সেই সময়ে শান্ত কার থামালো। এবার ডান পাশ দিয়ে আরও চিকন একটা রোড গেছে, সেটা দিয়ে চলতে হবে। কার সেদিকে যাবে না মানে ঢুকবেও না। শান্ত কারটা একটা জায়গায় পার করে আহানার আর ওর ব্যাগ হাতে করে নিয়ে চলল। আর আহানা তার ঘোমটা টানায় ব্যস্ত। শান্ত হালকা হেসে বলল, আরে জাস্ট বললাম জয়েন্ট ফ্যামিলি, তার মানে এই নয় যে তোমাকে সবাই মিলে ঘোমটার জন্য ধরবে। ওরা সবাই অনেক স্মার্ট। আচ্ছা, তাহলে ঠিক আছে। কিছু দূর হাঁটতেই আহানা স্কুলের মতন লম্বাটে একটা বাড়ির মতন কিছু একটা দেখল। সে বিশ্বাসই করতে পারল না এটাই শান্তর ফুপুর বাড়ি। শান্ত যখন নিজের মুখে বলল তখন তার এটা মানতে হলো শেষমেশ। বাড়ির সামনে বয়স্ক একজন মহিলা আর পাশে ফুপু আর তার 6টা মেয়ে এক কাতারে দাঁড়িয়ে আছে। সবার মুখেই মিষ্টি হাসি। আহানা সবাইকে সালাম দিল। ওনারা আহানার পিঠে হাত দিয়ে ওকে ধরে বাসার ভেতর দিকে চললেন। শান্ত, আমি অনেক খুশি হয়েছি তোমরা এসেছো। ফুপু, তোমার কথা তো রাখতেই হতো, কি আর করার, তোমাকে তো মানা করতে পারি না। আহানা বাসার ভেতরে ঢুকে পুরো 14 গোষ্ঠীকে একসাথে না দেখলেও এক এক করে দেখা শুরু হয়ে গেছে। সবার আগে সে এখন কথা বলছে শান্তর ফুপুর শাশুড়ির সাথে। উনি সে কখন যে আহানার হাত ধরেছেন ছাড়ার নামই নিচ্ছেন না।
শান্তকে তার ফুফাতো বোন ছোটটা, যার নাম রিমু, সে আহানা আর তার থাকার রুমটা দেখিয়ে দিল। দাদি আহানাকে সোফায় বসিয়ে ওর পাশে বসে এবার ওর পরিবারে কে কে আছে, কতদূর পড়াশোনা করেছে সব জিজ্ঞেস করছেন। আর বাকিরা মিলে একের পর এক নাস্তা এনে টেবিলে রাখছে। খাবারের আইটেমের লিস্ট দেখে আহানার চোখ কপালে। এইসব তার জন্য নাকি? পুরো 1 বছরের খাবার মনে হচ্ছে। শান্ত মুখটা ধুয়ে আবারও এদিকে আসছে। এসে দেখলো আহানা 2 হাতে 2টা পিঠা আর সে দাঁত কিলিয়ে সবার কথা শুনে যাচ্ছে। ফুপো শান্তকে দেখতে পেয়ে ওকে ধরে এনে আহানার পাশে বসিয়ে দিলেন। তারপর ওর হাতেও পিঠা ধরিয়ে দিলেন তিনি। শান্ত পিঠাটা মজা করেই খাচ্ছে। আহানা শান্তর খাওয়া দেখে এবার নিজেও খাওয়া শুরু করে দিল। তেমন একটা মজা লাগেনি, তবে আপাতত খেতে হবে, তা না হলে আবার কে কি ভাববে। আহানা আসার পর থেকে এক প্রকার ভয়ে আছে। কেউ ওকে খোঁচা দিলে ওর বড্ড খারাপ লাগে। আর খোঁচাটা যেন না শুনতে হয়, তাই সেই নিয়ম মেনে চলছে যতটা পারছে। তারা সবাই এখন যে রুমটাতে আছে সেটাতে সোফা আর একটা খাট আছে। ওপাশে জানালা দরজাও আছে, মানে একটা রুমে দরজা দুটো। ওপাশের দরজাটা দিয়ে মনে হয় একটা ছোট উঠানে নামা যায়। আহানা মাথা উঁচু করে সেদিকে একবার তাকালো। ফুপু চায়ের ট্রে আনতে আনতে বললেন, তা রিসোর্টে থাকার ইচ্ছে আছে নাকি তোমাদের? শান্ত চায়ের কাপটা নিয়ে বলল, ফুপু, আহানার মেঘ দেখার শখ। চলে যাওয়ার আগের 2 দিন ওকে নিয়ে একটা রিসোর্টে উঠব ভাবছি। সেটা করতে পারো, তবে আমি চেয়েছিলাম যতদিন সাজেক থাকো ততদিন আমার কাছেই থাকো, আমার বাড়িতে থাকো। অবশ্য এখান থেকে মেঘ দেখা গেলেও একদম দূর থেকে দেখা যায়, তাই কাছ থেকে দেখার হলে তোমরা বরং রিসোর্ট একটাতেই যেও। কথাটা শুনে আহানা তো খুশিতে গদগদ হয়ে আরেকটা পিঠা মুখে দিয়ে বলল, ফুপু, পিঠা অনেক মজা হয়েছে। দাদি গালে হাত দিয়ে বললেন, এতক্ষণে মাইয়ার মুখে বুলি ফুটছে। শান্ত টিটকারি মেরে বলল, ওর হ্যাপিনেসের সব দিয়া দাও, তোমাকে মাথায় তুলে নাচবে। আহানা মনে মনে শান্তকে একটা গালি দিল। তারপর বাইরে দিয়ে হেসে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল সে। খাওয়া দাওয়া শেষে তখন সন্ধ্যা হয়ে গেছে। শান্তর ফুফাতো বোন মেজোটা আহানাকে নিয়ে চলল ওদের জন্য রাখা রুমটার দিকে। আর শান্ত তার ফুপার সাথে বাইরে চেয়ার নিয়ে বসে আলাপ করছে বিজনেস নিয়ে। আহানা রুমে ঢুকে তো রীতিমতো অবাক। একদম রিসোর্টগুলো রুমের মতো না হলেও কাছাকাছি। বাঁশের তৈরি পুরো রুমটা। তন্নি আহানাকে রুমে রেখে চলে গেছে। আহানা একটু বিছানায় গিয়ে বসে বড় করে শ্বাস নিল। সবে 20 জনের মতন মানুষের দেখা মিলেছে, না জানি আর কত। সন্ধ্যা যত বাড়তে লাগলো শীতের প্রকোপ আরও বাড়তে লাগলো ধীরে ধীরে। আহানার গায়ে শীত লাগতেই সে তার ব্যাগটা খুলল। শাড়ি আর 3 পিস ছাড়া আর কিছুই নেই। এ তো মহা ঝামেলা, এত শীতে আমি কি গায়ে দেব? রুমটাতে দরজা সেই দুটোই, আবার বাথরুমও আছে দেখছি, তবে সেটা এই পাশের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে, অ্যাটাচড না। আহানা জানালার কাছে গিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখল না, তাই পর্দাটা টেনে সে হাত ভাঁজ করে বিছানার মাঝখানে গিয়ে বসল। শীতে গা কাঁপছে এবার। একটা পাতলা কাঁথা রাখা, এটা তো আমারই হয়ে যাবে। ওই শান্ত কি গায়ে দেবে? আজকে রাতে আবারও ঝগড়া হবে যা বুঝলাম। আহানা আপাতত শীতকে কাবু করতে কাঁথাটা পেঁচিয়ে বসে পড়েছে। শান্ত 30-40 মিনিটের মতন ফুপার সাথে কথা বলে এবার রুমের দিকে ফিরে আসলো। এসে দেখলো আহানা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে 2 হাত ঘষছে। কি শীত করে? সোয়েটার আনো নাই? আরে আমি কি জানতাম নাকি যে এখানে এমন শীত পড়ে? আমারও শীত করছে, তবে জ্যাকেটে আই অ্যাম ফাইন। তুমি এক কাজ করো, আমার একটা জ্যাকেট পরে নাও। কথাটা বলে শান্তর ব্যাগ থেকে একটা জ্যাকেট নিয়ে আহানার হাতে দিল। আহানা বলল, বাকিরা দেখলে কি বলবে? তো আমি আর কি করব, দাঁড়াও, চাদর আছে কিনা দেখে আসি। শান্ত গেল চাদর আনতে। আহানা জ্যাকেটটা পরে আবারও কাঁপতে লাগলো। এত বিরক্তি লাগছে তার, পুরো অসহ্যকর লাগছে।
বাড়ি ফিরে যেতে মন চাচ্ছে এখন এই মুহূর্তে। শান্ত একটা কাঁথা হাতে করে এনে বলল, এক্সট্রা চাদর তো পেলাম না, ফুপু এই কাঁথাটা দিল। ভালো, ওটা গায়ে দিয়ে আপনি ঘুমায়েন, আমি এটা গায়ে দিয়ে ঘুমাবো। ওকে। শান্ত এবার আহানার পাশে বসে ফোন হাতে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানার ফোন আছে, তবে তার এখন আলাদা রকম বিরক্তি লাগছে। শীত হলে সোয়েটার বা চাদর গায়ে না থাকলে যে বিরক্তি লাগে, ঠিক সেটাই। রাগে শান্তকে গালিও দিতে পারছে না সে, কারণ তার তড়িঘড়ির কারণেই সে ভুলে গিয়েছিল যে এখানে শীত পড়বে অনেক। কিছুক্ষণ বাদে ভুলে আহানার হাত শান্তর হাতের সাথে লাগতেই আহানা বুঝল শান্তর গা গরম। এখন যদি ওদের মাঝে সব ঠিকঠাক হতো, সে নিশ্চয়ই শান্তকে জড়িয়ে ধরে শুয়ে থাকত। শীতটাও কমতো, কিন্তু পোড়া কপাল শান্ত এবার গেমস খেলতে মনোযোগ দিয়েছে। আহানা চুপচাপ ওর পাশে শুয়ে পড়ল। একটু একটু করে শান্তর কাছে এসে কাঁথার নিচে মুখ লুকিয়ে নিল সে। শান্ত বুঝতে পারল, খেয়ালও করল, কিন্তু কিছুই বলল না। আহানা যে প্রচণ্ড শীতে ঝগড়া বিবাদ বাদ দিয়ে ওর কাছে ঘেঁষেছে, এটা সে বুঝতে পারছে, তাই আর কথা বাড়ালো না। শান্তর গায়ের উষ্ণতা পেয়ে আহানা কখন যে ঘুমিয়ে গেল। রাত 9টার দিকে শান্তর ফুফাতো বোন রিমু এসে দরজায় নক করে বলল, ভাইয়া, খেতে আসো, খাবার রেডি, না হলে ঠান্ডা হয়ে যাবে। শান্ত উঠে যেতে নিয়েও পারল না। আহানা ওর বাম হাতটা শক্ত করে ধরে মাথা লাগিয়ে ঘুমাচ্ছে। শান্ত হাত নাড়িয়ে ওকে ডাক দিল কয়েকবার। আহানার ঘুমটা ভাঙতে নিজেকে একদম শান্তর কাছে দেখে সে বাতাসের গতিতে উঠে সরে গেল। এতক্ষণ তো লেগেছিলেন, হঠাৎ এরকম ভয় পেলেন কেন আহানা ম্যাডাম? আহানা এতক্ষণ উষ্ণতায় থেকে এখন দূরে সরে যাওয়ায় শীতকে আবারও ধরেছে। সে কাঁপতে কাঁপতে বলল, তো কি করব, শীতে মরবো নাকি? আসো, ডিনার করবে। আজ রাতে যে কি পরিমাণ জ্বালাবে তার পূর্বাভাস পাচ্ছি। আমার যে সারা রাত তোমাকে বয়ে নিয়ে ঘুমাতে হবে, আদৌ ঘুম আসবে কিনা কে জানে। এমন স্বার্থপরের মতো কথা বলছেন কেন? আমি কি হই আপনার? 2বার বিয়ে করা বউ হই, এইটুকুও পারবেন না? আপনার তো উচিত ছিল মুখ ফুটে বলার যে, আহানা আসো, আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, তাহলে তোমার শীত কমবে। সেটা তো করেনি নাই। আমি নিজে বেহায়ার মতন আপনাকে জড়িয়ে ধরেছিলাম, আর এখন উল্টো আমাকে ঝাড়ি দিচ্ছেন। কেন আমি আপনাকে ধরলাম? আস্তে আস্তে, এরকম ঝগড়া করতে হবে না। তোমার যেমন ইচ্ছা তেমন করেই ঘুমাও। ওকে, এখন চলো ডিনার করতে। আহানা মুখ বাঁকিয়ে বিছানা থেকে নামলো। তারপর শান্তর পিছু পিছু ডাইনিং রুমের দিকে গেল সে। এবার যাদেরকে সে দেখেনি তাদেরকে দেখল, মানে শান্তর ফুপুর দেবর ভাসুর এবং তাদের ওয়াইফদের। বাচ্চা তো আছেই। আহানা বড় করে সালাম দিল এক এক করে সবাইকে। ওদের একসাথে বসতে দিয়ে ফুপু আর তার 6 মেয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল খাবার সার্ভ করতে। ফুপু, আমি হেল্প করি, আপনি বসুন। আর দাদি কোথায়? না মা, তুমি বসো, তুমি মেহমান আমাদের, তার উপর নতুন বউ। তোমাকে দিয়ে একটা কাজ করানো সাজে না। আর আম্মা তো ঘুমিয়ে গেছেন, উনি তাড়াতাড়ি খান রাতের খাবার, তারপর তাড়াতাড়ি শুয়েও পড়েন। আচ্ছা, তোমার ওই কাঁথাতে হবে তো? আসলে আমাদের কাছে বাড়তি চাদর নেই, এই এক ঝামেলা। আমরা ভাবলাম তোমরা সাথে করে চাদর সোয়েটার নিয়ে আসবে। ফুপু, আমি সত্যিই জানতাম না এখানে এরকম শীত পড়ে, জানলে আমি নিয়ে আসতাম। আর উনিও তো আমাকে কিছুই বলেনি। শান্ত পোলাও 1 চামচ মুখে দিয়ে চিবাতে চিবাতে বলল, আমিও জানতাম না তো, দেখো না, আমিও সোয়েটার আনি নাই। ফুপুর ভাসুর পাশে একটা চেয়ারে বসে কাগজে কী সব লিখতে লিখতে বললেন, এই সময় পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকে, এটা কমন সেন্স, বুঝলে মেয়ে? আহানা বোকার মতন চেয়ে আছে ওনার দিকে। তারপর শান্ত গলায় বলল, আপনার সোয়েটারটা কিন্তু জোস। আহানার মুখে অমন কথা শুনে সবাই ইয়া বড় হাঁ করে ওর দিকে তাকালো।
ফুপুর ভাসুর কাগজ থেকে মুখ তুলে আহানার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। কি বলল এই মেয়েটা? ফুপুর ভাসুর বয়সে সব ভাই থেকে বড় এবং অনেক মুড়ি। তার কথার উপরে কেউ কথা বলার সাহস পায় না। আর আহানা কিনা মাঝখান দিয়ে এমন একটা কথা বলল যেন সে ওনারই মেয়ে। উনি ঠিক কীরকম রিয়্যাক্ট করবেন তার তিনি নিজেও বুঝতে পারছেন না। শেষে বললেন, আসমা, আমার জন্য রাখা ভাতটা ঠান্ডা হলে বলো, আজ তাড়াতাড়ি ঘুমাবো। আর এই মেয়েটাকে আমার জন্য যে সোয়েটার বুনেছিলে সেটা দাও। পরের বাড়ির মেয়ে, এখানে এসে জ্বর হলে আমাদেরই বদনাম হবে। আর শান্ত, তোমার লাগবে না তো? না, আমার লাগবে না, আমার এত শীত লাগে না। আহানা ভ্রুকুচকে শান্তর দিকে তাকালো। ফুপু মুচকি হেসে আহানার পাতে মাংস দিলেন। আহানার এক লাইন কথাতে তার ভাসুর যে এতটা বদলে যাবেন তা তিনি একদমই ভাবেননি। রান্নাঘরে যেতেই আসমা ওনার হাত ধরে টেনে বললেন, ভাবি, এই মেয়েটার কথায় তো দম আছে দেখছি। আমার স্বামী যিনি কিনা কারোর সাথে জীবনে নরম হয়ে কথা বলেননি, তিনি কিনা আজ ওর কথায় কাবু হয়ে গেল। ফুপো ফিক করে হেসে বললেন, আমার শান্তর বউ বলে কথা, কথার এবং গুণের দুটোরই তেজ আছে। শান্তর সাথে পারফেক্ট ম্যাচ বলেই তো শান্তি ওকে বউ করতে এতদিন উঠে পড়ে লেগেছিল। আর তুমি তো জানোই, শান্তির পছন্দের লেভেল হাই হয়। ওর পছন্দেই আমরা আগে শাড়ি গয়না কিনতাম। আর এখানে ওর একটা মাত্র ছেলের বউ বলে কথা, লাখে না কোটিতে একটা তো হবেই। শুনলাম শান্ত নাকি ওকে লুকিয়ে সবার অগোচরে বিয়ে করেছিল। শান্ত তোকে সেই ছোট্টবেলা থেকেই পছন্দ করে। দুটোই মিলে পুরো বাসা মাথায় করে রাখত। এই জন্যই তো রিয়াদ ভাইয়া ওদের বিয়ে ঠিক করেছিল তখনই। এমনকি কার্ডও ছাপিয়ে রেখেছিল ব্যাপারটা পাকাপোক্ত করার জন্য। বুঝলাম। ওদিকে আহানা নাচতে নাচতে ফুপুর ভাসুরের দেওয়া সোয়েটারটা পরে রুমে এসে বসল। শান্ত দরজা লাগিয়ে জ্যাকেটটা খুলে একটা টি শার্ট পরতে পরতে বলল, তোমাকে এত পাকা পাকা কথা কে শিখিয়েছে? কে আবার? আপনি? হে, আমি কেন শেখাবো? তুমি আজকে যাকে বলেছ সোয়েটারটা জোস, তার কথায় মানুষের খাওয়া দাওয়া অফ হয়ে যায় সেটা জানো? দেখুন, শক্ত মানুষদের মন অনেক নরম হয়, আর আমি তাদের দুর্বল জায়গা ধরেই কথা বলি। আপনারা ওনাকে ভয় পান বলে নর্মাল কথা বলেন। কখনো তার সাথে ফ্রেন্ডলি কথা বলে দেখিয়েন, আসলেই তিনি কেমন মানুষ সেটা বুঝতে পারবেন। শান্ত আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বাঁকাতে বাঁকাতে বলল, আফসোস, আমার মন বুঝলে না। বুঝলে খালি কেমনে আমার সাথে ঝগড়া করা যায় সেটা। আমি আপনার কেয়ার করি না বুঝি? কাজের চাপে মাথা ধরে যখন বসে থাকেন তখন চা কফি কে বানিয়ে খাওয়ায় আপনাকে? আমার বউ। এটা তোমার দায়িত্ব, বুঝলে তুমি? তো স্বীকার করলেই পারেন। আমার দোষ না খুঁজে একটু গুণ খুঁজুন, মনে হবে যেন শ্রেষ্ঠ সময় যাপন করছেন। আহা, আহা কি? আহানা হবে। তোমার নামে আহা থাকলেও তোমার কাজে আহা পাচ্ছি না। বক বক বন্ধ করে আমাকে ঘুমাতে দাও। এখন তো তোমার কাছে সোয়েটার আর কাঁথা দুটোই আছে, আমাকে জড়িয়ে ধরার প্রয়োজন নেই তাহলে। আহানা মুখ বাঁকিয়ে শুতে শুতে বলল, আপনাকে ধরবও না। আপনার গালের খোঁচা খোঁচা দাড়িতে আমার কিউট নরম ফেসের স্কিনটা চুরমার হয়ে গেছে। মনে হয়েছে যেন আমার গালকে শাল মুঠায় আশ্রিয়েছে কেউ। আজকে একটু ছুঁয়ে দেখো আমাকে, তোমার হাড্ডি একটাও আস্ত রাখবো না। ভালোই ভালোই ওনাকে সেই সন্ধ্যা থেকে ডিনারের সময় পর্যন্ত আগলে রেখেছিলাম, আর উনি এখন এসে বলে আমার দাড়িতে সমস্যা। কথাগুলো উপেক্ষা করে আহানা শুয়ে পড়েছে আরেক দিকে ফিরে। শান্তকে শুতে দেখে এবার নিজেও এসে পাশে শুয়ে পড়ল। রাত তখন মনে হয় 1টা কি 2টা বাজে। আহানা নিজের কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে পড়ল। পাশে শান্ত ছাড়া আর কেউ নেই, তার মানে এটা ওরই কাজ। এই স্টুপিড, উঠুন বলছি। বেয়াদবি করার জায়গা পান না তাই না? আপনার সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার? শান্ত চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, কি সমস্যা
ভূতে টুতে ধরেছে নাকি? এমন চেঁচাও কেন? আপনি আমার কোমরে হাত দিলেন কেন? লজ্জা শরমের মাথা খেয়েছেন? ও আচ্ছা, আমি কি জানি, ঘুমের ঘোরে ভুলে হাত চলে গেছে হয়তো। সরি। সরি বলে শান্ত আবার শুয়ে পড়ল। এদিকে আহানার সারা শরীরে কাটার মতন সব কিছু বিচ্ছে। একেবারে কোমরেই হাত দিল। কি বেয়াদবি একটা ব্যাপার স্যাপার। এখন তো একসাথে শুতেও ভয় করছে আমার। কি করব এখন? আহানা আঁচল দিয়ে পেটটা ভালো করে ঢেকে কাঁথা মুড়ি দিয়ে আরেকটু দূরে গিয়ে শুয়ে পড়ল এবার। রাত এবার 2টার শেষ প্রান্তে। আহানা তার কানের কাছে কারোর গরম নিঃশ্বাস টের পাচ্ছে। সে মুখটা ঘুরিয়ে দেখল শান্ত চোখ বন্ধ করে মুখটা ওর ঘাড়ের সাথে লাগিয়ে ধরে নিশ্চিতভাবে গভীর ঘুমে আছে। আহানা নড়তে যেতেই শান্ত আবার ওর হাতটা কোমরে রেখে ঘুমের ঘোরে বলল, আহানা, বাচ্চাদের মতো ছোটাছুটি করিও না। তুমি না আমার 2বার বিয়ে করাবো। আমার কথা আমাকেই ফেরত দিচ্ছে। মাঝরাতে এভাবে ফায়দা লুটতে চাচ্ছে, তা তো হতে দেব না আমি। ছাড়ুন বলছি। আহানা উঠে আবারও বসে গেল। শান্ত হাতটা দুম করে আহানার শোয়ার সাইডে ফেলল। তার ঘুম ভাঙেনি এখনো। আহানার মন চাচ্ছে শান্তকে ধরে এক ধাক্কা দিয়ে খাট থেকে ফেলতে। ঘুমের ঘোরে না জানি আর কি করে ফেলতো। আমার আজকের রাতের ঘুমের একদম 12টা বাজিয়ে দিয়েছে। একবার কোমরে হাত তো একবার ঘাড়ে মুখ এনে রাখে। এত ঝগড়া করতো এতকাল ধরে, আমি তো এর চরিত্রর কথা ভুলেই গিয়েছিলাম। সে শুরুতেই কিস করতে চেয়েছিল। এই এই শান্ত প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে উঠে বসল। নাক আর চোখ দুটো লাল হয়ে আছে। দাঁতে দাঁত চেপে সে বলল, কি হয়েছে? আহানা গাল ফুলিয়ে বলল, আপনি একবার আমার কোমরে হাত দেন তো ঘাড়ের কাছে মুখ রাখেন। এসব কোন ধরনের বেয়াদবি? শান্ত একটু এগিয়ে গেল আহানার দিকে। আহানার মনে হয়েছে তাকে কেউ খুন করতে আসছে। সাথে সাথে সে দেয়ালের সাথে লেগে গেল। শান্ত দেয়ালে ওর একটা হাত রাখল, আহানার পাশ দিয়ে নিয়ে তারপর বলল, আর কিছু তো করিনি, তাই না? ঘুমের ঘোরে মানুষ আরও অনেক কিছু করে ফেলে। যেমন ধরো, তুমি একদিন ঘুমের ঘোরে আমার রুম পর্যন্ত চলে এসেছিলে, ঠিক তেমন। আর আমি তো জাস্ট। কথাটা শান্ত আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। আহানা গায়ে কাঁথা টেনে তোতলাতে তোতলাতে বলল, সরুন এখান থেকে। ডিস্টেন্স রেখে ঘুমান। এমন করে টাচ করবেন না আমাকে। আমার ঘুম হয় না। কাঁথাকে লম্বা করে বালিশ বানিয়ে মাঝখানে রাখো, তাহলেই তো হয়। এই শীতে আমি কাঁথা ছাড়া থাকবো? তো আমি কি করব তুমি বলে দাও। এত চিকন একটা বেডে আমরা দুজন শুব। একজন আরেকজনের সাথে লাগতেই পারে ঘুমের ঘোরে। সেটাতে তোমার যখন সমস্যা তো তুমি বর্ডার তৈরি করে ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। আহানা কি আর করবে, কাঁথা দিয়ে বালিশের মতন করে বানিয়ে মাঝখানে রেখে শুয়ে পড়ল ওপাশে। গায়ে সোয়েটার আছে, তাও সারা শরীর শীতে কাঁপছে। শেষ রাতে আর থাকতে না পেরে আহানা কাঁথাটা মাঝখান থেকে সরিয়ে নিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল শান্ত উঠে পড়েছে সাজেকে সকাল দেখবে বলে। আহানাকে জাগাতে চায়নি, কারণ কাল সারা রাত যে ওর ঠিকমতো ঘুম হয়নি তা জানা আছে, তাই ওকে আর জাগালো না শান্ত। নিজে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কটা হুডি পরে বেরিয়ে গেল মর্নিং ওয়ার্কে। আহানা তার চলে যাওয়ার 1 ঘন্টা বাদেই জেগে গিয়েছে, তাও রিমুর ডাকাডাকিতে। তখন মনে হয় সকাল 7টা বাজে। আহানা গলা ব্যথা আর মাথা ধরার জন্য কথা বলতে পারছে না। গায়ে হাত দিয়ে বুঝলো তার জ্বর এসেছে। এই শান্তর জন্যই এমনটা হলো। বেয়াদব আমাকে এত কষ্ট দিচ্ছে। আহানা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। সবার আগে দাদির সামনে পড়তেই সে মিষ্টি হাসি দিল, কিন্তু দাদি হাসলেন না। ফ্যাকাশে মুখে বললেন, নতুন বউরা সকাল সকাল তৈরি হয়ে রুম থেকে বের হয়। তুমি দেখি কালকের শাড়িটা এখনো পরে আছো। গোসল করো নাই নাকি? রিমুকে দিয়ে আমি তোমাদের বাথরুমে গরম পানি পাঠিয়েছি। যাও, গোসল করে নতুন পোশাক পরে বের হও।
আহানাও মাথা নাড়িয়ে আবারও রুমে ফেরত যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কোথাও শান্তকে দেখল না। গোসল করতে গিয়ে দেখল পানিও ঠান্ডা হয়ে গেছে। তাও গোসলটা সেরে নিয়ে একটা বেগুনি রঙের সুতির শাড়ি পরে সে রেডি হয়ে নিল। ভেজা চুল গায়ে লাগতেই শীত মনে হয় ঘাড়ে চেপে ধরেছে। কাঁপতে কাঁপতে আহানা হাঁটছে রুম থেকে বেরিয়ে। সোফার রুমের দিকে যাচ্ছিল সে। হঠাৎই শাড়ির সাথে লেগে পড়ে যেতে নিতেই শান্ত ধরে ফেলল ওকে। আহানা ঠিক হয়ে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে চলে গেল আবার। এই মেয়েটা এত ভোরে গোসল করলো কেন? এমন ভাব করছে যেন সিরিয়াসলি সে আমার সাথে একটা সম্পর্কে আছে। গোসল করলো কেন সেটা বুঝলাম না। জ্বর বাঁধিয়ে ছাড়বে, তারপর আম্মু আমার মাথা খাবে। আহানা গিয়ে সোফায় বসে আছে। ওর পাশে রিমু বসে ফোনে গেমস খেলছে। ফুপু মুড়ি আর মুটকি এনে বললেন, তা ঘুম হলো তো নতুন জায়গায়? আহানা বলল, হুম। শান্ত এসে গেছে ততক্ষণে। ফুপু ভ্রু কুঁচকে বললেন, তোমার শরীর খারাপ নাকি? কথা অমন শোনাচ্ছে কেন? এত ভোরে আবার গোসলই বা কেন করলে? ফুপু একটু কথা শোনাও তো ওকে। কে বলেছে এত ভোরে গোসল করতে? জ্বর হলে তখন কি হবে? জ্বর হলে কি হয়ে গেছে অলরেডি, কপাল ছুঁয়ে দেখো। শান্ত চোখ রাঙিয়ে বলল, এবার খুশি তো তুমি? দাদি এসে কঠিন গলায় বললেন, নতুন বউ বাসি কাপড়ে থাকা শোভা পায় না বলেই তো আমি ওকে জোর করে গোসল করতে বললাম। এইটুকু জানো না নীলু? ফুপু মাথা নিচু করে বললেন, আসলে শহুরে মেয়ে তো, জায়গা বদলালে সেখানকার পানির সাথে মিশতে সময় লাগে। এই সিজনে জ্বর হলে তো সমস্যা, তাই বললাম। ওসব সেরে যাবে। এরকম একটু আধটু জ্বর হলে কিছুই হয় না। তোমরা নাস্তা করো তো। মুড়ি মুটকি খাওয়া শেষে ফুপু বলল 8টায় নাস্তা দেবে। ততক্ষণে গিয়ে রুমে বসতে। আহানা উঠে সেদিকে ছুটতে শান্তর সামনে গিয়ে দাঁড়ালো। কি? যখন তোমার জ্বর তখন গোসল করলে কেন? জ্বরের ভয় বেশি নাকি দাদির ভয় বেশি? আর একটু জ্বরে কিছুই হয় না। চলুন না, একটু বাইরে থেকে ঘুরে আসি। ধরো, এটা কি? আমি তো নাকি তোমার কেয়ার করি না। ভোর 6টায় উঠে মর্নিং ওয়াকে গিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ গিয়ে একটা লোককে দেখলাম তার বাসা থেকে বের হচ্ছে। হাতে 12-13টা চাদর। ব্যাস কিনে নিলাম একটা তোমার জন্য। বাহ! আহানা খুশি হয়ে চাদরটা গায়ে মুড়িয়ে নিল। শান্ত ভ্রু কুঁচকে হাত দিয়ে ওর কপালটা চেক করে মুখটা কালো করে হাঁটা ধরল। আহানা ওর পিছু পিছু আসছে। মাটির একটা পথ, দুই পাশে বন। তারা একটা পাহাড়ের উপর দিয়ে হাঁটছে। মূলত ফুপুদের বাসাটাই ওখানে। কুয়াশার কুয়াশা, ঠান্ডা পরিবেশ। আহানা এদিক ওদিক দেখতে দেখতে হেঁটে চলেছে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে তারা তাদের কারের দেখা পেল, যেটা পার করে রাখা। শান্ত তার কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন বের করে ছবি তুলছে এখন। আহানাও এসে পাশে দাঁড়ালো। চাদরটা আনাতে আহানার শান্তর প্রতি কিছুটা হলেও খুশি হয়েছে। মনে মনে ভালো লাগা কাজ করছে। শান্ত ছবি তুলতে তুলতে বলল, এভাবে কি দেখো, প্রেমে টেমে পড়লে নাকি? আহানার সাথে সাথে মুখটা আরেক দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কিসের প্রেম? আমার প্রেম নেওয়ার মতন ক্ষমতা আছে আপনার? বুঝলাম না। আমি প্রেমে পড়লে সেই মানুষটাকেও প্রেমে ফেলব, তারপর সে পারবে তো নেশা থেকে বেরোতে? শান্তকে চ্যালেঞ্জ করছো? কিসের চ্যালেঞ্জ? আমি তো আপনার প্রেমেই পড়লাম না। আপনি প্রেম থেকে তো দূরেই। শান্ত হঠাৎ ফোনটা পকেটে পুরে আহানার কোমরে হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে আসলো। আহানা এতক্ষণ ডায়লগ মারতে মারতে হুট করে এমন একটা সিচুয়েশনে চলে আসবে ঠিক ভাবেনি সে। শান্তর দিকে না তাকিয়ে ডানে বামে তাকালো। দূর দূরান্তেও কেউ নেই, শুধু সে আর শান্ত আর তাদের সাদা কাঠটা, সাথে কিছু কুয়াশা ভাসমান অবস্থায় দোদুল্যমান। তুমি না হয় আমাকে প্রেমের নেশায় ফেলবে, কিন্তু আমার প্রেমে পড়লে তুমি তো মরেই যাবে। অবশ্য অলরেডি প্রেমে পড়েই গেছো। তা না হলে বিয়ের চুক্তিটা শেষ হওয়ার কথা শুনে কাউকে কিছু না বলে রিয়াজের বিয়ের থেকে একা বাড়ি চলে আসাকে আমি কি ধরে নিতাম?
আহানা হালকা কেশে শান্তকে হাত দিয়ে আলতো করে সরাতে সরাতে বলল, ওটা কিছু না, এমনি মন খারাপ ছিল বলেই। এমনি বলেই চলে এলে? তো আমি যখন বললাম চুক্তিটা শেষ, তুমি মুক্ত এটা বলে খোঁচাও তো মেরেছিলে। দ্বিতীয়বার বিয়ে কি এমনি এমনি করেছিলাম আমি? শান্তর মুখে সব সত্য শুনে এই ঠান্ডার মাঝেও আহানার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শান্ত মুচকি হেসে আহানার কোমর থেকে হাতটা সরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আবার। আহানা লজ্জা পেয়ে আরেক দিকে ফিরে হাঁটা ধরল। কিছু দূর গিয়ে থেমে গেল সে। তারপর মাথা তুলে দূরের একটা পাহাড়ের দিকে তাকিয়ে রইল। সত্যি কি সে সেদিন শান্তর প্রেমে পড়ে ওকে দ্বিতীয়বার বিয়ে করেছিল? এই মেয়ে, শোনো। আহানা পেছন ফিরে তাকালো। এত শীতের মধ্যে আর বাইরে থাকতে হবে না, চলো এখন। আহানা বাধ্য মেয়ের মতন শান্তর সাথে বাড়িতে ফিরে গেল। টেবিলে নাস্তা দিচ্ছে ফুপু আর ফুপুর যারা মিলে। আহানা এক কোনায় গিয়ে বসল, কারণ সবার সাথে কাজে হাত লাগাতে চেয়েছিল, কিন্তু ফুপু দেয়নি। ফুপু শান্তকে বলল আহানার শরীর ভালো হলে ওকে নিয়ে ঘুরে আসতে, বাসায় থাকতে হয়তো বোরিং লাগবে। শান্ত রুটি মুখে দিয়ে বলল, না, আজও বের হবে না। জ্বর বাঁধিয়ে নিয়েছে, এখন আর বের হতে হবে না, পরে অসুখ আরও বাড়বে। সেটা ঠিক বলেছিস। আহানা নাস্তা করে এসে আবারও শুয়ে পড়েছে। শরীর খারাপ লাগছে। সবার মাঝে বসে থাকলে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওদিকে শান্ত ফুপুর কাছ থেকে ওষুধ নিতে গেছে আহানার জন্য। আহানা মায়ের সাথে কথা বলে নিল। মনটা এখন একটু হালকা লাগছে। শরীর খারাপের কথা আহানা জানালো না মাকে। আবার শুতে নিতেই দেখল শান্ত দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ ধোয়া ওঠা গরম চা। শান্ত চায়ের কাপটা ওকে এগিয়ে দিল। তারপর ওর পাশে বসে ওর কপালে হাত দিয়ে জ্বর চেক করে নিল। আহানা তো রীতিমতো শকড। চোখ ইয়া বড় করে সে শান্তর কাজে অবাক হচ্ছে বারবার। অমন করে কি দেখো তুমি? এত কেয়ার করছেন তো, তাই। তোমার শরীর খারাপ আর আমি খেয়াল না রাখলে ফুপু আম্মুকে জানিয়ে দেবে। তারপর আম্মু আমার সাথে রাগ করে থাকবে। আন্টির ভয়ে এত কেয়ার করছেন? তাই নয় তো কি। ও। শান্ত উঠে চলে গেল আবার। আহানা চা শেষ করে বিছানা থেকে নেমে রুমটার পেছনের দরজাটা খুলে বাইরে বের হলো। সূর্য এখন মাথার উপরে, তাও শীত শীত আমেজ আছে। দূরে ফুপুকে দেখা যায়, উনি বড় একটা মাছ কাটছেন। আহানা সেদিকে না গিয়ে উল্টো দিকে গেল। একা একা হাঁটতে মোটামুটি লাগছে। মাটিগুলো হলুদ হলুদ। আহানা কিছু দূর গিয়ে একটা দোলনা দেখতে পেল। মেহগনি গাছ দুটোর মাঝ বরাবর লাগানো, সম্ভবত কোনো বাচ্চার জন্য বানানো, তবে কম ওজনের বড়রা বসতে পারবে। আহানা এই সুযোগ হাতছাড়া করল না, গিয়ে দোলনাটায় বসে পড়ল। নিজে নিজে ঢুলতে লাগলো সে। ভালোই লাগছে। কিছু সময়ের জন্য শরীরটা ফুরফুরে লাগছে। শান্ত উষার সাথে কথা বলা শেষ করে ফোন পকেটে রাখতে রাখতে দক্ষিণ দিকে তাকাতেই আহানাকে দেখতে পেল। আহানা বাচ্চাদের মতন একটা দোলনায় দোল খাচ্ছে। শান্তর মনে পড়ে গেল ছোটবেলার কথা। তাদের বাসার বাগানটায় একটা দোলনা বানিয়েছিল শান্ত আর আহানা মিলে। তারপর সারাদিন সেটাতে দুজন মিলে দুলত। কতবার পড়ে হাত পা কেটেছে দুজনের। একদিন তো উড়ে গিয়ে বন পরিষ্কার করার মেশিনের উপর পড়েছিল আহানা। হাত পুরো জখম হয়ে গিয়েছিল তার। আহানার হাতে হয়তো দাগটা এখনো আছে। শান্ত কাছে এসে আহানার হাত ধরে ওকে দোলনা থেকে নামিয়ে নিল। কি সমস্যা? দেখি তোমার হাত। শান্ত আহানার হাত উল্টো করতেই দেখল ছোটবেলার সেই দাগটা এখনো আছে, তবে তার পাশে আরেকটা দাগ। শান্ত কপাল কুঁচকে বলল, এটা আবার কিসের দাগ? কবে হলো? আহানা হাতটা সরিয়ে নিয়ে বলল, আপনার কি তাতে? আমার কি মানে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও সোজাসুজি, কথা ঘোরাতে হবে না এত। রতন একদিন জোরাজুরি করতে চেয়েছিল, তো আমি দৌড়াতে গিয়ে পড়ে হাতের এমন অবস্থা হয়েছে।
কত বছর ধরে জ্বালিয়েছে তোমাকে? অনেক বছর ধরেই। এজন্যই তোমাকে বিয়ে করে বাঁচিয়ে দিয়েছি আমি। তুমি তো সেটা বুঝতেই চাও না। হুম, চলুন এখন একটু ওদিকটায় যাই। ঘুরবে এই শরীর নিয়ে? কেন? আমি তো বেশ আছি, জ্বর টর নেই। আই অ্যাম ফাইন। ফাইন হলেই ফাইন, চলুন তাহলে। শান্ত আহানার হাত ধরে হাঁটছে। আহানাও চুপচাপ শান্তর দিকে গম্ভীর একটা লুক নিয়ে তালে তাল মিলিয়ে হাঁটছে। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। আহানা এবার মুখ খুলল, তাও 15-16 মিনিট পর। সে বলল, আমার হাত ধরে হাঁটা কি জরুরি? শান্ত হাতটা না ছেড়েই হাঁটতে হাঁটতে বলল, ধরাটা জরুরি নয়, তবে অসুস্থ তো, তাই ধরতে হয়। না জানি আবার গড়াইয়া গড়াইয়া পাহাড়ের নিচে না পড়ে যায় এই ভেবে। আহানা মুখ বাঁকিয়ে বলল, আর কোনো কারণ নেই আমার হাত ধরার? শান্ত থেমে গেল এবার। তারপর মুখটা শক্ত করে বলল, তুমি আসলে কি শুনতে চাও? এটাই তো, যে আমি তোমাকে ভালোবাসি? কথাটা ভুল আহানা। আমি তোমাকে ভালোবাসি না, পছন্দও করি না। তবে তুমি আমার স্ত্রী, লিগালি ওয়াইফ যাকে বলে। তোমার প্রতি করা সব কেয়ার আমার থেকে প্রাপ্য, তোমার অধিকার, এর বাইরে কিছু নয়। আর ভালোবাসাটা এমন জিনিস না যে বিয়ে হলে একসাথে থাকতে থাকতে উতলায়ে পড়ল। ভালোবাসাটা এমন একটা জিনিস আমাদের মধ্যে যেখানে আমি বলতেও পারবো না আদৌ আমি তোমাকে ভালোবাসি কিনা, আর তুমিও বলতে পারবে না ভালোবাসো কিনা। মুখে বললেই সেটা ভালোবাসা হয় না। আমার আপনার ভালোবাসা চাইও না, থাকুন আপনি। আহানা হনহনিয়ে উল্টো পথ ধরে ফুপুদের বাসার দিকে চলে গেল। শান্ত রোবটের মতন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আহানার চলে যাওয়া দেখে যাচ্ছে। এই মেয়েরা একটা ক্লিয়ার কথা কেন বুঝতে চায় না? কেন এত প্যাচ বের করে কে জানে? কোনো কিছু সোজাসুজি নেওয়া যায় না নাকি? নিলে কি ওকে টাকা দিতে হবে আমাকে? আহানার কান্না আসছে, তাও কোনো রকম নিজেকে সামলিয়ে সে রুমে এসে খাটের এক কোণায় গিয়ে বসে পড়ল। শান্ত ভাইয়া কি বোঝে না আমি চাই সে আমাকে ভালোবাসুক? তবে আমি বাসি না। কেন বাসি না জানি না, তবে তার ভালোবাসা আমার দরকার। সে আমার স্বামী, আমি তার স্ত্রী। স্ত্রী হিসেবে এটাও তো আমার অধিকার, তাই না? তাহলে সে কেন আমাকে ভালোবাসে না? কি দোষ করেছি? কোমরে হাত দিয়েছে বলে জাস্ট ছাড়িয়ে তো দিয়েছিলাম, চট তো আর মারি নাই। তাই বলে জোর করতে পারে না, সব শিখিয়ে পড়িয়ে নিতে হয়। এক মিনিট, আমি সব কি ভাবছি? ধুর, আহানা তোর মাথা গেছে। যে ছেলেটা তোর জন্মের শত্রু, তুই কিনা তার থেকে ভালোবাসা পাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছিস। হোয়াট? এখন থেকে ভাব নিয়ে থাকবি। ওই শয়তানটার ভালোবাসা তোর দরকার নেই, ওকে? হুম, লাগবে না লাফ টাফ, আমি এরকমই ঠিক আছি। শান্ত ল্যাপটপ নিয়ে একটা জামরুল গাছে উঠে বসে অফিসের কাজ করছে। ওর ফুফাতো বোন সেজোটা মানে রেশমি, সে পিক তুলছে আহানাকে আর বাকিদের দেখাবে বলে। অফিসের কাজের জন্য মানুষ কি না করে তার শান্তকে না দেখলে বিশ্বাসই করা যাবে না। শান্ত গাছে উঠেছে কারণ সেখানে একটু নেট আসে। আহানা মুখ গোমরা করে জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। রেশমি আর রিমো হাসতে হাসতে এসে আহানাকে ছবিটা দেখালো। আহানা প্রথমে চিনতেই পারল না এটা যে শান্ত। যখন মুখটা ভালো করে দেখলো তখন তার বিশ্বাস হলো। রেশমি আর রিমোর সাথে সেও হেসে ফেলল। রেশমি বলল, এটা লাইভ দেখতে হলে আহানা যেন বাড়ির পেছনের জামরুল গাছটার কাছে গিয়ে দেখে আসে। আহানাও এই সুযোগ হাতছাড়া করল না, সেদিকে ছুটল। কিছু দূর যেতেই হুডি পরা ছেলেটা মানে শান্তকে দেখল সে। শান্ত আরামসে গাছে বসে পা গুটিয়ে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে। সে আহানাকে এখনো দেখেনি। আহানা হাসি থামিয়ে আরেকটু সামনে গিয়ে দেখতে লাগলো। ওদিকে বিচ্ছু বাহিনী আসতেছে এদিকে। বিচ্ছু বাহিনী মানে হলো ওর ফুপুর ছোট জায়ের ছেলে 4টা। একটার বয়স 4, একটার বয়স 6, একটার বয়স 8, আরেকটার বয়স 10 বছর। মেয়ের আশায় 4টা ছেলে হয়ে গেল তাদের। এদের জ্বালা পোড়ায় অতিষ্ঠ হয়ে ছোট যা প্রতিজ্ঞা করেছে আর বেবি নেবে না জীবনে।
তো ওরা গাছটার নিচে এসে শান্তকে দেখছে আহানার সাথে। তারপর আহানাকেও দেখে নিল একবার। এরপর চারজন মিলে গাছটাকে নাড়াতে শুরু করলো। গাছটাতে উঠতেও চাইল। হঠাৎই ভূমিকম্প আসলো কই থেকে। অবশ্য পাহাড়ি অঞ্চলে এমন ভূমিকম্প হওয়া স্বাভাবিক ব্যাপার, বাট গাছের নাড়াচাড়া তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। এরকম বেশি নড়তেছে কেন? শান্ত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নিচে তাকালো। আহানা দাঁত কেলিয়ে চেয়ে আছে আর ওর সামনে 4টা বাবু। এদেরকে সে চেনে, এবং চেনে বলেই তার কিছুটা ভয় লাগলো, কারণ এদেরকে একসাথে করে সবাই নাম দিয়েছে বিচ্ছু বাহিনী। যেখানে যাবে তুলকালাম বাঁধাবে। শান্ত ভাবল জীবন ঠিক থাকতে গাছ থেকে নেমে যাবে, কিন্তু সে কষ্ট করতে দিল না ছেলেগুলো। গাছ এত নাড়ালো যে শান্ত ল্যাপটপ নিয়ে নিচে পড়ল একদম আহানার গায়ে গিয়ে। এদিকে শান্ত যে আহানার গায়ে গিয়ে পড়েছে সেদিকে ভ্রুক্ষেপ না করে বিচ্ছু পোলাপানগুলো ল্যাপটপটা হাতিয়ে নিয়ে দৌড় মেরেছে। আহানা চোখ বন্ধ করে হাত দুটো শক্ত করে রেখেছে। শান্ত চুপ করে আহানার বন্ধ চোখগুলোর দিকে চেয়ে আছে। দূর থেকে ফুপুর ছোট দেবর দৌড়ে আসতে আসতে বললেন, মাফ করবে শান্ত, আমার বিচ্ছু বাহিনী বুঝি তোমাদের খুব জ্বালাচ্ছে? ওনার কথা শুনে শান্ত উঠে দাঁড়িয়ে পড়ল। আহানাও বসে গায়ের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে বলল, পড়ার সময় লোক দেখেন না নাকি? শান্ত চুল থেকে জামরুলের পাতা একটা নিয়ে ফেলতে ফেলতে বলল, অন্য কোনো মেয়ের গায়ে পড়লে বুঝি খুশি হতে? কথাটা শুনে আহানা ভ্রু কুঁচকিয়ে উঠে দাঁড়ালো। আর কিছুই বলবে না সে, একদম দুর্বল জায়গায় কথাটা লেগেছে। আরও কিছু বললে আরও দুর্বল কিছু বলে বসবে এই লোকটা। সে চলে যেতে নিতেই ওপাশ থেকে শান্ত আর একটা লাইন বলে ফেলল, আর সেটা হলো, এই যে মাত্র তোমার গায়ে পড়লাম, আমার ঠোঁটটা তোমার নাক ছুলো, অন্য কোনো মেয়ের নাক ছুলে ভালো হতো বুঝি? আহানা রাগি রাগি চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর চলে গেল। শান্ত তার ল্যাপটপের কথা মাথায় আসতেই এক দৌড় দিল। দৌড়ে গিয়ে সে বিচ্ছু বাহিনীকে দেখতে পেল ওর ল্যাপটপটা খোলার সব চেষ্টা চালাচ্ছে, কিন্তু শান্ত ছাড়া তার ল্যাপটপ খোলার সাধ্য কারো নেই। শান্ত এক ধমক দিয়ে ওদের হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে চলে আসলো। রুমে এসে আহানাকে পেল না সে। চিন্তায় আবারও বের হলো রুম থেকে। কোথায় গেল মেয়েটা? হেঁটে অনেকটা পথ এসে শান্ত আহানার দেখা পেল। মহারানী রোডের মাঝখানে দাঁড়িয়ে সাজেকের রিসোর্টগুলোর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। শান্ত মাথায় হাত দিয়ে আহানার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি, কাউকে না বলে এতটা পথ এসেছো কেন? এখানে যদি রতন বা সাইমন এসে পড়ে তখন কি করবে? হাসালেন। ওরা এখানে কেন আসবে? রিসোর্টগুলো দেখলে মন জুড়িয়ে যায়, তাই একটু দেখছিলাম আর কি। রুমে আর কতক্ষণ থাকা যায়? ফুপুরা মাছ মাংস কাটে, ওসব দেখো তাহলেই তো হয়। আষ্টে গন্ধে বমি আসে বলেই বাইরে হাঁটাহাঁটি করছি। এটাতেও সমস্যা, ওটাতেও সমস্যা। শান্ত আহানার হাত ধরে টানতে টানতে ফুপুদের বাসায় নিয়ে আসলো আবার। আহানা কোনো উপায় না পেয়ে ফুপুদের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসেছে। রান্না শেষ হতে প্রায় ঘন্টাখানেক লেগেছে। ততক্ষণ আহানা সবার সাথে চুপচাপ বসেছিল, ওদের গল্পগুজব শুনছিল আনমনে। তারপর রুমে আসতেই আহানার চোখ কপালে। তার ব্যাগ নেই, এমনকি শান্তরও ব্যাগ নেই। চোর টোর এলো নাকি? এই ভয়ে সে রুম থেকে বেরিয়ে সোজা ফুপুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো তার ব্যাগ কোথায়। ফুপু খাবার বাড়তে বাড়তে বললেন, শান্ত নিয়েছে। নিয়েছে মানে? কোথায় নিয়েছে? শান্তর অফিসের অনেক কাজে বিফল ঘটছে বলে ও চাইছে তাড়াতাড়ি চলে যেতে, আর তাই আজই সাজেকের একটা রিসোর্টে উঠবে তোমাকে নিয়ে। তোমাকে মেঘ দেখাবে, ঘুরবে, তারপর সেখান থেকে চলে যাবে। মনে হয় এখন সে বুকিং দিতেই গেছে। আহানা মনে মনে অনেক খুশি হলো। তারপর আবার ফেরত গেল তাদের রুমের দিকে। যেতে যেতে দেখলো শান্ত আসছে। আহানা ওর কাছে গিয়ে বলল, বুকিং দিতে পেরেছেন? শুনেছি এখানে নাকি আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়, তা না হলে ভালো ভিউ পাওয়ার রিসোর্টগুলো রুম পাওয়া যায় না। ঠিক,
আর ওরা আমাকে চিনে ফেলেছে। আমি যে ওদের বিরাট বড় একটা স্পন্সর তা তারা বুঝতে পেরে আমাকে আমার পছন্দ মতো রুম খালি করে দিয়েছে। স্পন্সর মানে? আপনি আবার কি প্রমোট করেছেন? আরে করি নাই, বাট করব। একটা সাজেক ব্লগ বানাবো, তাও তাদের রিসোর্ট নিয়ে। ব্যাস হয়ে গেল তাদের প্রমোট। এই হলো ইউটিউবারদের সুবিধা। এ জি, তা না হলে তুমি গিয়ে দেখো, এই সিজনে মানুষ 2-3 দিন আগে থেকে বুকিং দিয়ে রাখে, আর সেখানে আমি গিয়ে 10-20 মিনিটেই পেয়ে গেলাম সেলিব্রিটি বলে কথা। এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নাও, আমরা গিয়ে হোটেলে উঠব। ওখানে ব্যাগ রেখে এসেছি আমি। আচ্ছা, যাই হোক, এটা ভালো করেছেন। যা করেছি আমার অফিসের কাজের জন্য করেছি, তাছাড়া আর কিছুই না, বুঝেছ? আহানা চলে গেল যেন সে কথাটা শোনেই নাই। লাঞ্চ শেষে দুজনে সবাইকে বিদায় জানিয়ে এবার ছুটল রিসোর্টটার দিকে। তারা যে রিসোর্টে উঠেছে তার নাম মেঘমাচাং। সাজেকের বাকি রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টটা নাম করা, কারণ এটাতে ভিউ ভালো আসে। আর আহানা মেঘ দেখবে তাই শান্ত ভেবে এই রিসোর্টটাই বুক করেছে। রিসিপশনে এসে শান্ত কিছু ফর্মালিটিস পূরণ করে আহানাকে নিয়ে রুমে আসলো। আহানা তো অনেক এক্সাইটেড। দরজা খুলতেই ওর মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। দুই পাশে দুটো সিঙ্গেল বেড। আহানার মুখের অমন হাল দেখে শান্ত জানালা থেকে পর্দা সরাতে সরাতে বলল, তোমার তো খুশি হওয়ার কথা, রাতে আমার সাথে টাচ লাগলে তোমার ঘুম হয় না, তাই তো আলাদা বেডের রুম নিলাম। তুমি যে বেডে ইচ্ছা সেই বেডে শো। এবার শান্তি তো? আহানা মুখটা ছোট করে একটা বেডে এসে বসল। শান্ত তার ব্যাগ থেকে একটা জ্যাকেট, টি শার্ট আর প্যান্ট নিয়ে বাইরে রাখল। তারপর আহানার দিকে চেয়ে বলল, তৈরি হয়ে নাও, আমরা এখন ঘুরতে যাব। কোথায়? মেঘপুঞ্জি রিসোর্টটা দেখতে যাব। আর কিছু পাহাড় আছে ওখানে, ওগুলো দেখে আসা যাবে। কংলাক পাহাড়টাও। ওকে। আহানা চুলটা আশ্রিয়ে নিয়ে বলল, চলুন। শান্ত আর কিছুই বলল না, কারণ আহানাকে এমনিতেও ভালো লাগছে, নতুন করে সাজার প্রয়োজন নেই। দুজনেই রিসোর্ট থেকে বের হতেই কোথা থেকে বাইকে করে একটা কাপল এসে থামলো ওদের সামনে। আহানা ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে। ওদের মাথায় হেলমেট থাকায় ঠিক চিনতে পারল না আহানার শান্ত। মাথা থেকে হেলমেট সরাতেই শান্তকে দেখে হেসে ফেলল। তারপর বলল, রিয়াজ, তুই এখানে? দেখলি, ঠিকই তোর দেখা পেয়ে গেলাম। নমি বলল দেখা পাবো না। একদম ভালো হয়েছে। তা বাইক পেলি কই? ভাড়ায় নিয়েছি, কংলাক পাহাড়ে যাব তো, তাই। তোরাও নিয়ে নে। ওকে, ডান। আহানা নমির দিকে চেয়ে আছে। নমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সাথে জিন্স, আর আহানা একটা সুতির শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রিয়াজ আহানাকে জিজ্ঞেস করল সে কেমন আছে। আহানা উত্তরে বলল ভালো। ততক্ষণে শান্ত বাইক নিয়ে হাজির। আহানার বাইকে চড়ার অভ্যেস নেই, তাও শান্তকে কোনোরকম জাপটে ধরে বসল সে। শান্ত হেলমেটটা পরতে পরতে বলল, ভুলেও আমাকে ছাড়বে না। পথ আঁকাবাঁকা, কখন কি হয়ে যায়, শক্ত করে ধরে রাখবে, ঠিক আছে? আচ্ছা। সামনে দিয়ে রিয়াজ নমিকে নিয়ে যাচ্ছে, আর পেছন দিয়ে শান্ত আর আহানা। আহানা ভয় পাচ্ছে বলে শান্ত বাইক আস্তে আস্তে চালাচ্ছে। ওদিকে রিয়াজ হাসছে শান্তর বাইক চালানোর স্পিড নিয়ে। শান্ত রেগে আহানাকে বলল, মজবুত হয়ে ধরে বসতে, এবার রিয়াজকে ছাড়িয়ে যাবে সে। আহানা বাইকের আয়নায় তাকিয়ে শান্তর দিকে মিষ্টি করে চেয়ে ওকে জড়িয়ে ধরল শক্ত করে। এভাবে আজ শান্তকে খুব ভালো লাগছে। আহানা যে এতটা মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে আছে সেদিকে তার কোনো খবর নেই। সে এখন রিয়াজকে হারাতে ব্যস্ত। আহানা শান্তর পিঠে মাথাটা রেখে পাশে চেয়ে রইল। চলমান গাছগাছালির সাথে আপন মানুষকে আঁকড়ে ধরে রাখা। আর কি চাই? পাহাড়গুলো মনে হচ্ছে চলমান। রিয়াজকে হারানো শেষে শান্ত এবার খেয়াল করল আহানাওকে আবেশে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে রেখেছে, যেন তাদের মাঝে কোনো দেয়াল নেই, ছিলও না। শান্ত রীতিমতো অবাক। আহানার হয়েছেটা কি?
এমন করছে কেন ও? শান্ত বাইকটা থামিয়ে ফেলল, অথচ আহানা এখনো ওর পিঠে মাথা রেখে দূরের একটি পাহাড়ের দিকে চেয়ে মিটিমিটি করে হাসছে। শান্ত হেলমেটটা খুলে পিঠ ঝাঁকুনি দিতেই আহানার হুঁশ আসলো। থতমত খেয়ে বলল, সরি।